নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। কখনো কল্পনা করিনি 7 বছর পর প্রিয়তির সাথে এইভাবে দেখা হয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার ছিল, দেখা হওয়ার সময় ও আমার ডক্টর আর আমি ওর পেশেন্ট। প্রায় অনেক বছর ধরে মাথার যন্ত্রণায় ভুগছি। অফিস থেকে আসার সময় সাইনবোর্ডে একটা নাম দেখতে পেয়েছিলাম। ওখানে বড় বড় করে লেখা ছিল ডক্টর প্রিয়তি সাহা, মেডিসিন স্পেশালিস্ট। পাশে তার ছবিটাও দেওয়া ছিল। ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখে চেনার চেষ্টা করলাম। হ্যাঁ, এটাই প্রিয়তি হবে। তাই গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে সিরিয়াল লিখালাম। সেখানে আমার মতো আরো অনেক অনেক রোগী ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। এত রোগীর ভিড়ে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল আমার, কারণ আমি এত ভিড়ভাট্টা একদম পছন্দ করি না। প্রিয়তির সাথে দেখা হবে ভেবে তাই চুপচাপ বসে রইলাম। প্রিয়তি যদি জানতো যে আমি এসেছি, তাহলে নেহাত সবার আগে আমাকে তার চেম্বারে ডেকে পাঠাতো। কিন্তু ও জানতো না যে আমি এসেছি। বাকি সবার কথা চিন্তা করে আমিও সবার মতো অপেক্ষা করছি। এত বছর পর ওর সাথে দেখা হবে ভেবে কেমন ছটফট অবস্থা আমার। আর বারবার মনে হচ্ছিল, প্রিয়তি আমাকে চিনতে পারবে তো, নাকি চিনেও না চেনার ভান করবে। না না, প্রিয়তি এমন মেয়েই না। আমি ওর সামনে দাঁড়ালে ঠিকই চিনতে পারবে। আমি একটা কথা বুঝতে পারছি না যে মাত্র 7 বছরে ওর এত পরিবর্তন। ঘুরে দাঁড়িয়েছে হয়তো, লাইফটাকে সিরিয়াসলি নিয়েছে, তাই আজ সে মেডিসিন স্পেশালিস্ট। যাই হোক, দীর্ঘ সময় অতিক্রমের পর অবশেষে আমার ডাক আসলো। আমি ভেতরে যেতেই দেখলাম একজন মহিলা নিচু হয়ে বেশ মনোযোগ সহকারে প্রেসক্রিপশন লিখতে ব্যস্ত ছিল। পরনে সাদা পিপি, চোখ মোটা ফ্রেমের চশমায় বন্দি, আর সরু গলায় মাইক্রোস্কোপ ঝুলছে। আমার পায়ের শব্দ শুনে প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল, বসুন, কি সমস্যা বলে ফেলুন। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, মাথায় খুব যন্ত্রণা হয়। আমার ভয়েস শুনেই প্রিয়তি আমার দিকে চোখ তুলে তাকালো। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। প্রিয়তি কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। ওর অবাক চাহনি দেখে মুচকি হাসি দিয়ে বললাম, বসো প্রিয়তি, কুল ডাউন। আমি আজ তোমার পেশেন্ট হয়ে এসেছি। বাই দ্য ওয়ে, কেমন আছো? প্রিয়তি কিছু না বলেই তার চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে ফেলল। তারপর এদিক ওদিক তাকিয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাসের ধরন দেখে মনে হলো অনেক পুরনো দীর্ঘশ্বাস, যা বহু বছর ধরে সূক্ষ্ম হৃৎপিণ্ডে জমিয়ে রেখেছিল। আমাকে দেখেই তা খুব যত্ন সহকারে বেরিয়ে এসেছে। আপনি নীল, তাই না? চিনতে পেরেছো তাহলে? ভেবেছিলাম চিনতে পারবে না। প্রিয়তি চেয়ারে বসতে বসতে বলল, আপনাকে কিভাবে ভুলি, তা এতদিন পর এখানে? আমি স্বাভাবিকভাবে বললাম, বাইরে টুলেটে তোমার নাম দেখলাম, ভাবলাম তুমি হতে পারো। এখন এখানে এসে দেখি সত্যি তাই। ইদানিং মাথার যন্ত্রণাটা একটু বেড়েছে, তাই ভাবলাম দেখা করা হয়ে যাবে, আবার চেক আপ করানো হয়ে যাবে। প্রিয়তি গম্ভীর মূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, চা না কফি খাবেন? না না, কিছু খাবো না। আর আমাকে আপনি করে বলছো কেন? আজ অন্তত তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, এবার বলো, চা না কফি? এত করে যখন বলছো তখন খেতেই পারি। তবে বাইরে যে তোমার অনেক পেশেন্ট ওয়েট করছেন, তোমার লেট হয়ে যাবে। প্রিয়তি চেয়ার থেকে উঠে তার পিয়নের সাথে কি যেন বলতে লাগলো। কথা শেষ করে আমার কাছে আসলো। এখন আর সমস্যা হবে না। আমি অবাক হয়ে বললাম, সমস্যা হবে না মানে? সব পেশেন্টদের আজকের মতো আসতে না বলে দিয়েছি। ওর কথা শুনে ভ্রু কুচকিয়ে বলে উঠলাম, এসবের কোনো দরকার ছিল না প্রিয়তি। তুমি আমার জন্য এভাবে ওনাদের চলে যেতে বলতে পারো না। কাজটা ঠিক করনি। আমি আগে জানলে আসতাম না। প্রিয়তি মুচকি হেসে বলল, আমি তোমার জন্য রোজ অপেক্ষা করি, তুমি কি সেটা জানো? জাস্ট এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম, যেদিন তুমি নিজ থেকেই আমার কাছে আসবে আর এসে নিজ চোখে এই কালো মেয়েটার সফলতা দেখবে।
আজ সেই দিন চলে এসেছে নীল। আমার সফলতা না দেখেই চলে যাবে? এত তাড়াতাড়ি তোমাকে কিভাবে যেতে দেই বলো? এত তাড়াতাড়ি তো তোমাকে যেতে দেওয়া যাবে না। ওর কথাগুলো শুনে অবাক চাহনিতে ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম। প্রিয়তি কি বলছে সব? মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ও ঠিক কি বলতে চাচ্ছে বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই চেম্বারে একজন ভদ্রলোক আসলেন। তার কোলে 5 থেকে 6 বছর বয়সী মেয়ে। উনি এসে প্রিয়তিকে বলল, কি ব্যাপার, এখনো রোগী দেখা শেষ হয়নি? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন ধরছো না কেন? প্রিয়তি একটু নড়ে চড়ে বসলো, তারপর ফ্যাকাশে গলায় বলে উঠল, আর 20 মিনিট লাগবে, তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। ভদ্রলোক প্রিয়তির কথা শুনে বের হয়ে গেল। আমি তাৎক্ষণিক জিজ্ঞেস করলাম, কে হন উনি? তোমার হাজবেন্ড বুঝি? হুম ও ভালো। আর ওটা তোমার মেয়ে নিশ্চয়ই? হুম ভালো। জানো আমার হাজবেন্ড কি করে? কি করে? প্রিয়তি টেক্সটাইল অ্যান্ড কোম্পানির নাম শুনেছো? হ্যাঁ, ওটা তো বাংলাদেশের খুব নামকরা কোম্পানি। হ্যাঁ, উনি ওটার মালিক। বাহ বাহ, তাহলে তো তোমরা কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, আর আমার ইনকাম জানো? না তো, প্রতিদিন কত ইনকাম করো? 8 থেকে 10,000। তার মানে মাসে 2,40,000, 3 লাখ টাকা? হুম বাহ, অনেক বড়লোক হয়ে গিয়েছো দেখছি। হুম ওর মুখে এসব কথা শুনে ভেতর থেকে হেসে উঠছি। এই হাসির পেছনে অনেক কারণ আছে। কেননা ক্লাস 10-এ থাকতে এই প্রিয়তি আমাকে প্রপোজ করে বসেছিল। আমি সেদিন হাঁ করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম, কিছু বলতে পারিনি, শুধু ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। ও তবুও আমাকে বোঝাতে চেষ্টা করত ও আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি ওর থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। কারণে অকারণে ওকে অবহেলাও শুরু করি। তাও সে সময়ে সে আমার পিছু ছাড়তো না। রোজ স্কুল ছুটির সময় আমার জন্য দাঁড়িয়ে থাকতো, আমাকে কিছু বলার চেষ্টা করত। আমি ওর সামনে আসলেই ও কিছু বলতে পারতো না। এইভাবেই দিন যেত। একদিন স্কুলে গিয়ে লক্ষ্য করলাম মেয়েটা ইদানিং স্কুলে আসছে না। রোজ যেখানে আমার জন্য অপেক্ষা করত সেখানেও আর আসে না। মনে মনে ওকে খুঁজতাম ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। বেশ কয়েক মাস ধরে তাকে আর খুঁজে পেলাম না। একদিন রাতে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কান্না জুড়ে দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কে আপনি? কাঁদছেন কেন? আমি প্রিয়তি, চিনতে পেরেছেন? আমি বললাম, প্রিয়তি? এতদিন কোথায় ছিলে? স্কুলে আসো না কেন? ও এর উত্তরে বলেছিল, আমাকে বিয়ে করবেন? কথাটা শুনেই অবাক হলাম। তারপর হো হো করে হেসেছিলাম। ওপাশ থেকে কান্নার আওয়াজটা যেন আরো বেড়ে গিয়েছিল। তারপর কলটাও কেটে গেল। এরপর থেকে আর কোনো দিন ওর সাথে আমার কথা হয়নি। স্কুলে গেলে ওকে খুব মিস করতাম। আজ ঠিক 7 বছর পর ও আমার সামনে। আমি আজও জানি না ও আমাকে সেদিন কেন ফোন করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আজ সেই মেয়েটা এত বড় একজন মানুষ হয়ে যাবে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। প্রিয়তি এবার আমার চোখের সামনে হাত নেড়ে বলতে লাগলো, কি ভাবছো? ঘোর কেটে যেতে বলে উঠলাম, কিছু না। খুব অবাক হচ্ছ আমাকে দেখে, তাই না? আসলে অবাক হওয়ারই কথা। আমাকে তো তুমি এই জায়গায় কল্পনা করনি। প্রিয়তি কফিতে চুমুক দিতে দিতে আবারও বলল, তোমার মনে আছে আমি একটা মেয়ে হয়ে তোমাকে নির্লজ্জের মতো প্রপোজ করতে গিয়েছিলাম, আর তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। এত বছর পর এমন প্রশ্নের মুখোমুখি হব ভাবতেই পারিনি। ওকে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ও অনর্গল বলেই যাচ্ছে। কারণ আমি দেখতে কালো ছিলাম, তাই না? সেদিন তুমি আর তোমার বন্ধুরা মিলে খুব হেসেছিলে। তোমার বন্ধুরা আমাকে দেখিয়ে হাসাহাসি করতো, আর তুমি কিছুই বলতে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছ। তুমি কি কখনো ভেবে দেখোনি কেন একটা মেয়ে তোমাকে নিজ থেকে যেচে এসে প্রপোজ করলো? আর কেনই বা তোমার এত অবহেলা সত্ত্বেও ফোন করে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলেছিল সেদিন? কখনোই ভাবোনি সেটা। আমার গল্পটা একবারও জানার চেষ্টাও করনি। আমি জানি
আসলে আমি কালো বলে কেউ আমাকে ভালো চোখে দেখতো না, এমনকি আমার মা বাবাও না। তুমি কি জানো, জন্মের পর মাকে হারিয়েছি, সৎ মার হাতে মানুষ হয়েছি। উঠতে বসতে মার খেতাম, ঘরের সব কাজ আমাকে দিয়ে করানো হতো, কাজে একটু ভুল হলেই মার খেতে হতো। আমাকে দিয়ে এত খাটাতো যে কাজ করে ঘুমাতেও পারতাম না ঠিক মতো। নিজের বাড়িতে কাজের মেয়ের মতো থাকতাম, সারা দিন রাত কাজ করে সন্ধ্যায় যখন পড়তে বসতাম, তাতেও আমার সৎ মা খুশি থাকতো না। শুধু বলতো, এত পড়ালেখা করে কি লাভ, যতই পড়ালেখা করিস তোকে কোনো রিক্সাওয়ালাও বিয়ে করতে আসবে না। আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? শুধু কি এটা, আমাদের পাড়ায় মেলা হলে ইচ্ছে করতো সেখানে সেজে গুজে যেতে, কিন্তু আমি তাও পারতাম না। কারণ আমার বান্ধবীরা দেখে বলবে, তুই যে কালো, তুই সাজলেই কি না সাজলেই কি। বাইরে বের হলে লোকগুলো আমার দিকে অন্য চোখে তাকিয়ে থাকতো। স্কুল ছাড়া বাসা থেকে বের হতাম না, তবুও পাশের বাসার লোকজন এসে বাবাকে বলতো, মেয়েকে আর কত ঘরে রাখবা, বিয়ে দিয়ে দাও। এমনিতেই দেখতে কালো, আর বয়স হলে তো কোনো কানাখোরাও বিয়ে করবে না। যেখানে যেতাম সেখানেই অবহেলা পেতাম। ক্লাসের সবাই আমাকে অবহেলা করত। ক্লাস 9-এ যেদিন তুমি আমাকে দেখে মুচকি হেসেছিলে, তখন মনে হয়েছিল তুমি সবার মতো না। আমার এই বিশ্বাস আরও আটুট হয়ে গেছিল যখন সব পরীক্ষাগুলোতে আমাকে খাতা খুলে দেখিয়েছিলে, আমার সাথে একটু আধটু কথা বলতে আগ্রহী হচ্ছিলে। কারণ ওই সময় আমার কোনো বন্ধু ছিল না। মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতে আমি কেমন আছি বা খেয়েছি কি না। এগুলো আমার খুব ভালো লাগতো। এগুলো যে কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করতো না। তোমার একটু খেয়াল আমার মনে একটু একটু করে ভালোবাসার জন্ম দিয়েছিল। তখন ভালোবাসা ততটা ভালো করে না বুঝলেও শুধু এটুকু বুঝতাম যে তোমার সাথে কথা বললে ভালো লাগে, তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, তোমার আমাকে দরকার। তাই সবার শত অবহেলার পরেও তোমার চেহারা দেখে সব ভুলে যেতাম। সৎমা যখন আমাকে মারতো, আমার গায়ে তার দাগ থাকতো। আমি খুব করে চাইতাম যে তুমি আমার এসব আঘাত দেখতে পাও আর এগুলো দেখে ব্যস্ত হয়ে যাও, যেন তুমি বলে ওঠো, এই প্রিয়তি, কি করে হলো এসব, চলো ওষুধ লাগিয়ে দিই। কিন্তু তুমি একদমই বুঝতে পারতে না, কারণ তুমি আবার অতটা কাছে আসার চেষ্টা করো না। আমার প্রতি কেমন যেন একটা ব্যবহার করতে। তখন একটু একটু বুঝতে পারতাম, হয়তো আমি একটু বেশিই কালো, তাই এমন করো। কিন্তু নিজের মনকে বোঝাতে পারতাম না। তোমাকে দেখার জন্য শর্টফট করতাম শুধু। তাই সেদিন নির্লজ্জের মতো প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কিছু না বলেই ফিরিয়ে দিয়েছিলে। কারণ হিসেবে ধরে নিয়েছিলাম আমি দেখতে কুৎসিত। তোমার এমন অবহেলা পেয়ে সেদিন থেকে আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেওয়া শুরু করলাম। সব ঠিকঠাক ছিল, কিন্তু কে জানতো সেদিন আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলবে, তাও আবার 2 ছেলে মেয়ের বাপের সাথে। কান্না করতে করতে বাবাকে যখন বলেছিলাম, বাবা, আমি কি তোমাদের কাছে এতটাই পচে গিয়েছি যে শেষমেশ আমাকে একজন বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছো, তাও আবার 2 সন্তানের বাবা। উত্তরে সেদিন বাবা বলেছিল, দেখ, বোঝার চেষ্টা কর, আমার অবস্থা বর্তমানে খারাপ, আর এমনিতে তুই দেখতে কালো। এই অবস্থায় তোকে কে বিয়ে করবে বলতো? আমার তো আর তেমন সামর্থ্য নেই যে তোকে ভালো ঘরে বিয়ে দেব। তোকে তো আর সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো না।
ছেলেটার বেশি বয়স না, আর যেমন তেমন ছেলে না, বিরাট ব্যবসা আছে, তুই সুখেই থাকবি। সেদিন বাবাকে বলেছিলাম এর থেকে আমাকে বিষ এনে খাইয়ে দাও। এরপরেও আমার বাবা আমার কোনো কথা শুনেনি, আমাকে জোর করে ঘরের মধ্যে আটকে রেখেছিল। ভেবেছিলাম মরে যাব, কিন্তু তখনই তোমার মুখ চোখ সামনে ভেসে উঠেছিল। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম একবার শেষ চেষ্টা করব। তাই সেদিনও তোমাকে কল করে নির্লজ্জের মতো বলেছিলাম বিয়ে করবে না আমায়, কিন্তু তুমি হেসেছিলে। আমার কথা শুনে সেদিন তুমি হো হো করে হেসেছিলে, আর আমি ওপাশ থেকে কান্না করেছিলাম, কিন্তু তুমি আমার কান্না দেখতে পাওনি নীল। বিয়ের দিনই ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু তা করতে গিয়েও আমি পারিনি। মনে একটা জিদ তৈরি হলো যে মরে গেলাম তো হেরে গেলাম, আমার যেভাবেই হোক বাঁচতে হবে, অন্তত ওদের জন্য বাঁচতে হবে যারা আমাকে এত অবহেলা করেছে, ওদেরকে আমায় দেখাতে হবে। তাই সেদিন বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। এই বান্ধবীর বাসায় 2 দিন, ওই বান্ধবীর বাসায় 2 দিন থেকে ওর হাতে পায়ে ধরে ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি নিলাম। ওখানকার মেসেই থাকতে শুরু করলাম, কিন্তু পড়াশোনাটা তখনও ছাড়িনি। সারাদিন গার্মেন্টসে কাজ করে খুব ক্লান্ত হয়ে যেতাম। কাজ শেষ করতে করতে সন্ধ্যা লেগে যেত, তারপর এসেই ঘুমিয়ে যেতাম। ঘুম থেকে উঠতে উঠতে রাত 12টা বেজে যেত। তখন উঠে পড়তে বসে যেতাম, রাত 4টা পর্যন্ত পড়তাম। তারপর আবার ঘুমিয়ে 6টায় উঠে গার্মেন্টসের জন্য বেরিয়ে পড়তাম। ওখানেও অবহেলা পেয়েছি জানো। ওখানে যারা আমার সাথে কাজ করত, আমার চেয়ে যারা দেখতে সুন্দর, গায়ের রং শ্যামলা বা ফর্সা, দেখতাম ছেলেরা তাদের সাথেই আগ বাড়িয়ে কথা বলতো। কারণে অকারণে আমার চোখের সামনে চা কফি খাওয়ার জন্য বলতো, অথচ কোনো ছেলে ভুল করেও আমাকে কোনোদিন বলেনি আমি কেমন আছি বা খেয়েছি কি না। আমি সে সময় চাইতাম যে কেউ আমার সাথে কথা বলুক, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করুক, কেউ বুঝুক আমায়। কিন্তু কেউ আমার চোখের দিকে ভালো করে তাকিয়েও দেখেনি, আমার চেহারায় মুগ্ধতা খুঁজেনি, কখনো ভুল করে বলেনি কাজল পরলে আমাকে মায়াবতী লাগে, কখনো আমার ঘন কালো চুলে নাক ডুবিয়ে বলেনি তার চুলের ঘ্রাণ কারো নেশার কারণ, আমার বুকে কান পেতে শুনেনি প্রতি মিনিটে 72 বার স্পন্দিত হওয়ার সময় কি বলে। এভাবেই চলতে থাকে আমার দিনগুলো। এমন অনেক দিন কাটিয়েছি যেদিন কান্না করতে করতে সারা রাত পার করে দিয়েছি। সেই সময়ে তোমার কথা খুব মনে পড়তো জানো। ভাবতাম এই বুঝি তুমি এসে আমার চোখের জল মুছিয়ে দিয়ে যাবে, কিন্তু আমার ভাবনাকে মিথ্যা করে দিয়ে তুমি আসতে না নীল। আমার কষ্টগুলোকে শুধু আমাকেই নিতে হয়েছে। আমার নীরব আর্তনাদ আর চিৎকার কেউ শুনতে পায়নি। আমার সব কষ্ট ওই দিনই সার্থক হয়েছিল, যেদিন এসএসসি আর এইচএসসি পরীক্ষায় A+ পেয়েছিলাম। আমার খুশিটা কান্নায় পরিণত হয়েছিল সেদিন। তখন যদি আমার মা বেঁচে থাকতো, হয়তো তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। কিন্তু আমার দুর্ভাগ্য দেখে আমার এই খুশি ভাগ করে নেওয়ার মতো কেউই ছিল না। সংবর্ধনা অনুষ্ঠানে যখন আমার নাম ঘোষণা করা হয়েছিল, সবাই আমাকে দেখে সেদিন হা করে তাকিয়েছিল। তাকিয়ে থাকার প্রথম কারণ হলো যে একটা কুৎসিত মেয়ে কিভাবে এত ভালো রেজাল্ট করতে পারে। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আমার সফলতার মূল কারণ কি, তখন আমি সবাইকে অবাক করে দিয়ে বলেছিলাম, সাফল্য যদি পেতে চাও তবে তুমি ফ্যামিলি থেকে বের হয়ে এসো আর নিজেই নিজের জন্য লড়ো।
পরিবারের কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না। আমার লাইফে আমি এত দূর এসেছি, তা আমার নিজের ইচ্ছা শক্তিতেই এসেছি। নিজের গায়ে খেটে এত দূর এসে পৌঁছেছি। একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কেউ কারো না। এটা স্বার্থপর পৃথিবী, এখানে তোমাকে একাই লড়াই করতে হবে। আমিও একাই লড়াই করেছি, তাই সফলতা পেয়েছি। তুমি সফলতা অর্জন না করতে পারলে কেউ তোমাকে দাম দেবে না। আমার এমন বক্তব্য শুনে উপস্থিত সব দর্শকরা হা করেছিল। সেই দিন থেকেই শুরু। ওখানকার একজন চেয়ারম্যান আমার গল্প শুনে আমার পড়ালেখার সব দায়িত্ব নিয়ে নেন। ওনার কারণেই আজ আমি মেডিসিন স্পেশালিস্ট হতে পেরেছি। ওনার প্রতি আমি কৃতজ্ঞ। দেখো, আজ আমি শুধু প্রিয়তি সাহা নয়, ডক্টর প্রিয়তি সাহা। তোমাকে ধন্যবাদ। সেদিনগুলোতে তুমি যদি আমাকে অবহেলা না করতে, আমাকে বিয়ে করতে রাজি হতে, তবে আমি এত দূর আসতে পারতাম না। তোমাকে ধন্যবাদ আমাকে অবহেলা করার জন্য। আর ওদের সবাইকেও ধন্যবাদ যারা আমাকে উপেক্ষা করেছিল। নীল, দেখো আজ আমার জন্য কত লোক অপেক্ষা করে থাকে। প্রতিদিন 100 এর উপরে ফোন, না পেলে আমার বাড়ি পর্যন্ত চলে আসে। এক সময় আমাকে কেউ খুঁজতো না, আজ সবাই আমাকে খোঁজে। এই কালো মেয়েটাকে আজ সবার দরকার। সবাই আমার পেছনে ছুটে। আমার আর এখন কারো পেছনে ছুটতে হয় না। সবাইকে হার মানিয়ে দিয়েছি আমি, সবাইকে হার মানিয়েছি। আজ আমি জিতে গেছি। দেখো, ওর কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম আমি সার্থক। সেদিন হয়তো আমার অবহেলাতেই ও আজ এত দূর এসেছে, এই জন্য আমি সত্যি সার্থক। ওর গল্প শুনে মাথা ব্যথাটা কোথায় যেন হারিয়ে গেল। চোখের কোণে জল লুকিয়ে রেখে আমি আচমকা উঠে দাঁড়ালাম। প্রিয়তি ফ্যাকাশে গলায় প্রশ্ন তুলল, কি হলো? উঠে যাচ্ছ যে, চেক আপ করাবে না? আমি নির্লিপ্ত উত্তর বললাম, না। আমার জন্য কষ্ট হচ্ছে নাকি আফসোস করছো? আমার মুখ থেকে আর একটা শব্দ বের হচ্ছে না। বুকে হাত দিয়ে মনে হলো প্রতি মিনিটে 72 বার স্পন্দনের জায়গায় 100 বার করে স্পন্দন হচ্ছে। কি হলো, কিছু বলছো না যে? ও হ্যাঁ, তোমার তো এখন কিছুই বলার নেই। আচ্ছা যাই হোক, তোমার ঠিকানা আর ফোন নাম্বারটা দিয়ে যাও, মাঝে মাঝে তোমার খবর নিব। বুকের ব্যথাটা ততক্ষণে যেন একটু কমে এসেছে। পকেট থেকে আমার ভিজিটিং কার্ড বের করে ওর হাতে দিলাম। প্রিয়তি দেখে বলল, তোমার কোম্পানির নাম প্রিয়তি টেরাস। প্রিয়তি কে? আমি শান্ত গলায় বললাম, আমার মেয়ে। বাহ বাহ, তবে আমার নামে নাম রাখতে গেলে কেন? এমনি। তা তোমার ওয়াইফ দেখতে কেমন? অনেক সুন্দরী নিশ্চয়ই? আমি শিওর অনেক সুন্দরী। আমার মতো অন্তত কালো হবে না। হ্যাঁ, অনেক সুন্দরী। বাসায় একদিন এসো, দেখাবো। এই বলে ওর চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছি। প্রিয়তি উঠে দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখছে। আমার সামনের পথগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। চোখে হাত দিয়ে দেখলাম আমি কাঁদছি। প্রিয়তি জানে না যে কেন ওকে সেদিন ওকে আমি ফিরিয়ে দিয়েছিলাম, কেন ওকে বুঝেও না বোঝার ভান করে থেকেছিলাম। ও কালো বলে ওকে আমি অবহেলা করিনি। আমিও যে ওকে ভালোবাসতাম, ওর মধ্যে যে ভালো লাগা খুঁজে পেয়েছিলাম তা আমি আর কারো মধ্যে পাইনি। একটা সহজ সরল সাদা মেটে মেয়ে ছিল যে হাসলে মায়াবতী লাগতো। আমিও যে লুকিয়ে লুকিয়ে ওকে দেখতাম, কিন্তু ওকে বুঝতে দেইনি। কেন বুঝতে দেইনি? ও কি জানতো? না, ও জানতো না। আমি ওকে জানতেই দেইনি। ও যদি জানতো যে আমার ব্রেন ক্যান্সার ধরা পড়বে আর আমি 1 বছরের বেশি বাঁচবো না, তাহলে ওর কি খুশি থাকতে পারতো? পারতো আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? প্রিয়তিকে যদি তখন জানাতাম তবে হয়তো খুব কাঁদতো আমার জন্য। এই জন্য ওকে আমি কিছুই বুঝতে দেইনি। ওকে আমার মায়াও জড়াতে দেইনি। তাই ওকে খুব করে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি। মাত্র 1 বছরের জন্য ওকে যে আমার জীবনে জড়াতে দেইনি। যখন শুনেছিলাম তুমি বাসা থেকে পালিয়ে গিয়েছো, তখন খুব কেঁদেছিলাম জানো। আমার জন্যই তোমার সেদিন ওই অবস্থা হয়েছিল। তোমাকে দূরে রেখে আমি শান্তিতে থাকতে পারিনি। দেখো, আমি আজও বিয়ে করিনি। আমি তোমাকে মিথ্যে বলেছি প্রিয়তি। আমার কোম্পানি তোমার নামে রেখেছি। তুমি জানো নি প্রিয়তি, এক জীবনে তোমাকে কতটা ভালোবেসেছি। আমি জানি না ডাক্তারের রিপোর্টকে অবাক করে দিয়ে
আমি কিভাবে আজও বেঁচে আছি। হয়তো তোমার জন্যই বেঁচে আছি। তোমার এই সফলতা দেখার জন্যই আমাকে নিয়তি বাঁচিয়ে রেখেছে। সত্যি প্রিয়তি, তুমি কালো বলে তোমাকে অবহেলা করিনি। আমিও যে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু বলতে পারিনি। উপরে যিনি বসে আছেন তিনি নিয়তি তৈরি করেন। আমার নিয়তি ঠিক উনি তৈরি করে রেখেছেন। নিয়তি তো তার সাথে সম্পর্ক করিয়ে দেয় যাকে জীবনে পাওয়া যাবে না। নিয়তি আমার জন্য তোমাকে তৈরি করেনি। এই অনাথ ছেলেটা আজীবন অনাথই থেকে গেল, কারো ভালোবাসা পেল না। আমার খুব ইচ্ছে করে যে আমার জীবনের শেষটায় কি লেখা আছে দেখতে। বেঁচে থাকতে আমিও যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করি। রোজ রাতে নীরব হাহাকার আর আর্তনাদ কাউকে বুঝতে দেইনি আমি। প্রিয়তি, আমি মরে গিয়েছি। অনেক আগেই নিজের কাছে নিজে মরে গিয়েছি। অনেকটা আশা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে তুমি আমার ধরাছোঁয়ার বাইরে। তুমি আজ অনেক বড় মানুষ হয়ে গিয়েছো। এখন আমি তোমার কাছে ঝরে পড়া বকুল ফুলের মতোই। আমি জানি তুমি আর কখনো আমাকে তুলে সুই সুতা দিয়ে গাঁথতে চেষ্টা করবে না, আমাকে গলায়ও রাখবে না। এখন সবাই তোমার অপেক্ষা করে, তাই না? আমিও যে অপেক্ষা করতাম, 7 বছর ধরে তোমার অপেক্ষা করতাম, কিন্তু আজ থেকে আর অপেক্ষা করব না। তুমি জানো না প্রিয়তি, এক জীবনে তোমার অপেক্ষায় আমার ফুসফুসে বিশাল ধোঁয়ার পাহাড় বানিয়ে ফেলেছি। সবাই আমাকে কুচকুচে কালো ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। আমার দিকে প্রশ্ন ছুড়ে দিতে চাই কেন আমার ঠোঁট দুটো আমি এভাবে পুড়িয়ে ফেলেছি। আরেকটা কথা জানো প্রিয়তি, সবাই এখন আমাকে ঘুম পাগল বলে ডাকে, কিন্তু ওরা তো আর জানে না আমার রোজ রাতে স্লিপিং পিলে কষ্ট ভুলে থাকতে হয়। না হলে যে আমি ঘুমাতে পারি না একদম। জেগে থাকলে যে তোমাকে খুব মনে পড়ে, তোমার কথা সারাক্ষণ ভাবায়। ঘুমিয়ে থাকলে তোমার কথা একদম মনে পড়ে না। তাই তো কারণে অকারণে ঘুমিয়ে থাকি। ঘুম না আসলেও জেগে থেকে আমি ঘুমের স্বপ্ন দেখি। ইদানিং ঘুমের স্বপ্ন দেখেই ঘুমাতে হচ্ছে জানো। ডাক্তাররা এখন প্রেসক্রিপশন ছাড়া স্লিপিং পিল দিতে চায় না, কিন্তু ডাক্তাররা তো আর আমার নির্ঘুম রাতের গল্পগুলো জানে না। জানলে ঠিকই প্রেসক্রিপশন ছাড়াই দিয়ে দিত। সব সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। মনকে বারবার বুঝিয়েছি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আর ঠিক হলো না। তোমার আর আমার সাথে কিছুই ঠিক হলো না। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে আসতেই একবার পিছু ফিরে তাকালাম। আমার তাকানোর কারণ ছিল প্রিয়তি হয়তো রাস্তায় দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখবে, কিন্তু আমার ভাবনাকে মিথ্যে করে দিয়ে প্রিয়তি যে দাঁড়িয়ে নেই। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম ওর হাজবেন্ড আর ওর মেয়ে ওর জন্য অপেক্ষা করছে। আমার জন্য কেনই বা শুধু শুধু দাঁড়িয়ে থাকবে? আমিও যে কি শুধু শুধু ওকে নিয়ে ভাবছি। হঠাৎ মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল, চোখে যেন অন্ধকার দেখতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি সব যেন আমার চারদিকে ঘুরছে। তারপর আর কিছুই মনে নেই। চোখটা খুলে আবিষ্কার করলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রিয়তাও সেখানে উপস্থিত ছিল। আমি ওকে দেখে হকচকিয়ে গেলাম। ও কেন এখানে এসেছে? ওর সাথে তো আমার কিছুই নেই। আর ও যেখানে এসেছে ওর হাজবেন্ড কি জানে? জানলে কি বা মনে করবে? আমি বেশ উত্তেজিত হয়ে আমার গাড়ির ড্রাইভারকে বললাম, মতিন, উনি কেন এখানে এসেছেন? উনার হাজবেন্ড না উনার জন্য অপেক্ষা করছেন? উনাকে চলে যেতে বলো। প্রিয়তি তার সরু গলা গম্ভীর করে আমাকে বলতে লাগলো, আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ? না না প্রিয়তি, তোমাকে তাড়িয়ে দেওয়ার আমি কে? তোমাকে তাড়ানোর ক্ষমতা আমার নেই। তুমি মস্ত বড় একজন মানুষ, তোমাকে তাড়িয়ে দেওয়ার কেউ না আমি। প্রিয়তি আমার কথা শুনে আর কোনো জবাব দিতে পারছে না, চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে আছে। কেন যেন প্রিয়তিকে আমার সহ্য হচ্ছে না। আমি যেন কেমন কাতরে কাতরে উঠছি। না, ওকে তো আমি আর এখন ভালোবাসি না, তবে এমন কেন হচ্ছে আমার? এই প্রিয়তি, তুমি কি আমার সামনে থেকে যাবে নাকি আমি চলে যাব? নীল, এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তুমি যখন চলে যাচ্ছিলে আড়াল থেকে তোমার চলে যাওয়া দেখছিলাম। তুমি গাড়ির কাছে যেতেই কেমন পিছু ফিরে তাকালে, তারপর হুট করেই মাথা ঘুরে পড়ে গেলে। আমি আর তোমার ড্রাইভার মিলেই তো তোমাকে এখানে আনলাম। প্রিয়তি কি বলছে এসব? ওকে তাহলে সত্যি আমার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল? যদি সত্যি তাই হয় তবে কেন তাকিয়েছিল? ওর হাজবেন্ড তো ওর জন্য অপেক্ষা করছিল। আর তুমি কি নীল, এইভাবে কি কেউ হুট করে চলে আসে? কিছু না বলেই তাড়াহুড়ো করে চলে আসলে, তাই দাঁড়িয়ে দেখছিলাম। কি ভাবছো নীল? তোমার মাথার যন্ত্রণা কি অনেক আগে থেকেই আছে? আমার গম্ভীর গলায় উত্তর, এত কিছু জেনে কি করবে? তুমি তো আমার পেশেন্ট হয়েই আমার কাছে গিয়েছিলে, তাই না?
সেই ক্ষেত্রে আমি কি জানতে পারি না? তখন পাশ থেকে মতিন বলে উঠল, আফা, স্যারের তো সেই ছোট্টবেলা থেকে মাথা ব্যথা। স্যার যখন ক্লাস 10-এ আসিল তখন থেকে মাথা ব্যথা। আর স্যারের তো কথাটা বলার আগেই আমি মতিনের দিকে চোখ বড় বড় করে বললাম, কি হচ্ছে মতিন? চুপ করো, আমাকে একা থাকতে দাও। মতিনের থমকে যাওয়া কথায় প্রিয়তি ইতোমধ্যে কৌতূহলী রূপ ধারণ করে ফেলেছে। তারপর উঁচু গলায় প্রশ্ন তোলা, ওনাকে থামিয়ে দিলে কেন? তোমার কি কোনো রোগ হয়েছে নীল? না না, আমি সুস্থ আছি, অনেক সুস্থ। এতটা সুস্থ আছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। বুঝেছি, তোমার কিছু একটা হয়েছে। তোমার বাসায় আমার কথা বলতে হবে, এক্ষুনি কথা বলতে হবে। এই, তোমার ওয়াইফের নাম্বারটা দাও তো। আমাকে বলার আগেই মতিনের উত্তর, কি কোন আফা, স্যারের ওয়াইফ তো। আমার চোখ গরম করাতেই মতিন আবার থেমে গেল। এবারও প্রিয়তি রহস্য চোখে প্রশ্ন তোলা, থামলেন কেন মতিন সাহেব? নীল, উনি কি বলতে গেলেন? তুমি ওনার দিকে তাকাতেই থেমে গেলেন কেন? প্রিয়তি তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? কি বলো? প্লিজ তুমি চলে যাও। আমার ঘরে বউ বাচ্চা আছে, আমার ওয়াইফ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। প্লিজ তোমার কাছে হাত জোর করছি, তুমি চলে যাও। প্রিয়তির চোখের নিস্তব্ধতা দেখেই বুঝতে পারলাম প্রিয়তি কথাটা গায়ে লাগিয়েছে। এদিক ওদিক ঘুরে তাকিয়ে দেখছে, আমার চেহারার দিকে তাকিয়ে আমাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু আমি নিতান্তই ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। অবশেষে প্রিয়তি চলে গেল। আমিও কেমন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আসলে এটা কি স্বস্তির নিঃশ্বাস, নাকি ওকে ইচ্ছে করে তাড়িয়ে দেওয়াতে অনুশোচনার নিঃশ্বাস? না, ওকে নিয়ে কোনো অনুশোচনা নেই। আমি তো একটু আগে আমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে এসেছি। মতিন আমাকে বাসায় নিয়ে চলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। অবশেষে মতিন আমাকে বাসায় নিয়ে আসলো। খানিকক্ষণ রেস্ট নিয়ে ছাদে চলে আসলাম। আজকের ঘোর লাগা মায়াবী চাঁদটা কেমন অন্যরকম দেখাচ্ছে। সবচেয়ে উজ্জ্বল তারাটাও দেখা যাচ্ছে না, হয়তো আর কোনোদিন দেখা যাবে না। বহু বছর আগে নষ্ট কলমের আঁচড়ে কিছু গল্প লেখা ছিল। আসার সময় ডায়েরিটা হাতে করে নিয়ে এসেছি। আজ গল্পের ইতি টানব, শেষ পৃষ্ঠায় কিছু স্মৃতি রেখে যাব। মনে হচ্ছে কি যেন নেই। ও হ্যাঁ, সিগারেট সাথে আনিনি, ওটা না ধরালে আবার গল্প আসবে না। মতিনকে ফোন করে 2 প্যাকেট সিগারেট আনতে বললাম। প্রায় আধ ঘন্টা পর মতিন সিগারেট নিয়ে আসলো। স্যার, এমনি আপনার ব্রেইন টিউমার, তারপরও এত সিগারেট খান? ডাক্তার তো আপনারে সিগারেট খাইতে বারণ করেছে। আমি মুচকি এসে মতিনের দিকে তাকিয়ে বললাম, মতিন তুমি ওসব বুঝবে না, ডাক্তারের কথা কিচ্ছু আসে যায় না। ডাক্তার তো 7 বছর আগে বলেছিল আমি মারা যাব। কই, আমি তো দিব্যি বেঁচে আছি। স্যার, সকলে জানে আপনি বাচ্চা আছেন, কিন্তু আমি জানি আপনি মরে গেছেন, অনেক আগে মরে গেছেন। আপনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়, সত্যিই খুব কষ্ট হয়। আপনি না থাকলে আমি কেমনে চলবো স্যার? আমার এত ভালোবাসবে কেডা? কেডা মতিন কয়ে ডাকবো? আপনি যখন আমার প্রথম চাকরি দিছিলেন, আপনার দেহে কখনো মনে হয় নাই আপনার ব্রেন ক্যান্সার, আপনি যে কোনো সময় মরে যাইতে পারেন। কিছুদিন আগে যখন জানতে পারলাম তখন বুকের মধ্যে কেমন জানি ধুক করে উঠছিল। এখনো আপনারা দেখলে বুকের মধ্যখানে ধুক করে ওঠে। মতিনের চোখের দিকে তাকিয়ে দেখলাম মতিনের চোখ মেঘে জমেছে, একটু পরে বৃষ্টি নামবে। মতিন, কোন স্যার? চোখের জল মুছো। তোমার কোনো চিন্তা নেই মতিন, আমি না থাকলে তুমি আমার কোম্পানি দেখবে। যাওয়ার সময় তোমাকে সব বুঝিয়ে দিয়ে যাব, তুমি নিশ্চিন্তে থাকো। কি, আমার কোম্পানি দেখে রাখতে পারবে তো? কথা বলা মাত্রই মতিন আমার বুকে ঝাঁপিয়ে পড়ল আর বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিল। ওকে বুকে নিয়ে মনে হলো এই মুহূর্তে ও ছাড়া আমার আপন কেউ নেই। কেমন শান্তি পাচ্ছি। এই মতিনের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, প্রায় 3 বছরের সম্পর্ক। আমার মতোই খুব গরিব ঘরের ছেলে, পরিবারের মুখের দিকে তাকিয়ে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমিয়েছিল। 2 দিন নাকি রাস্তায় কাটিয়েছিল। হঠাৎ তার পরের দিন আমার সাথে দেখা। ওর মুখ দেখে বুঝেছিলাম বেচারা কষ্টে আছে। তারপর ওর সব গল্প শুনলাম আর ওকে রেখে দিলাম। ওর মধ্যে একটা স্পেশালিটি ছিল, ও খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারত। আমি মন খারাপ করলে কিভাবে যেন বুঝে যেত। তারপর শুরু হতো জ্ঞান দেওয়া, আমাকে অনেক বোঝাতো আমি যেন মন খারাপ না করি। ধীরে ধীরে আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আসলে খুব ভালো মনের মানুষ সে। সত্যি ওকে বুকে নিয়ে শান্তি লাগছে। মতিনকে সেবারের মতো বুঝিয়ে সুজিয়ে বিদায় দিয়ে ডায়েরি নিয়ে বসলাম। সিগারেট ধরাতে ধরাতে হাতে কলম নিয়ে লেখা শুরু হয়ে গিয়েছে।
লিখতে লিখতে ডায়েরির শেষ পাতায় চলে এসেছি। নিজের অজান্তেই চোখের কোণ থেকে 2 ফোঁটা জল ডায়েরির শেষ পাতার শেষ অক্ষরের উপর পড়ল। 4টি অক্ষরের একটি শব্দ ভালোবাসা, যার মধ্যে শেষের 2টি অক্ষরকে স্পষ্ট করে তুলল। আমার চোখ অশ্রুসিক্ত শ্রাবণের ধারায় লেখাগুলোকে অস্পষ্ট দেখছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। পরক্ষণে মনে হলো আমি 1 প্যাকেট সিগারেট এর মধ্যে সাবার করে ফেলেছি। এর আগে কখনো 1 প্যাকেট সিগারেট একবারে খাইনি। এটা খাওয়ার পর আমার গলা বুক জ্বলে যাচ্ছে, সাথে মাথার যন্ত্রণাও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আমার মধ্যে নেই, কেমন শ্বাসকষ্ট হচ্ছে। চারপাশ ভীষণ অন্ধকার। আমি চিৎকার করলে কেউ বোধহয় শুনতে পারবে না, কেন জানি না গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। চিৎকার করতে গিয়েও পারলাম না। তারপর আর কিছুই মনে নেই। চোখটা খুলে দেখি আমি হাসপাতালে। সবাই আমার চারদিকে গিয়ে মরা কান্না কাঁদছে। এ কি, সবাই কাঁদছে কেন? আমার মুখের উপর সাদা কাপড় কেন? তাহলে কি সত্যি আমি মারা গিয়েছি? ভালো করে দেখি তো। এ কি, মতিনও দেখি কাঁদছে। এই মতিন, শুনতে পাচ্ছ? আমাকে বাসায় নিয়ে চলো। কি হলো মতিন, আমার কথা কি শুনতে পাচ্ছ না? কেউ দেখি আমার কথা শুনছে না, সবাই শুধু কেঁদেই চলেছে। ভালো করে তাকিয়ে দেখলাম কেউ যেন আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। আওয়াজ শুনে মনে হলো প্রিয়তি এসেছে। না না, প্রিয়তি কি করে আসবে? আর ও আসলে আমার বুকে মাথা কেন রাখবে? ওর তো হাজবেন্ড আছে, আর পরপুরুষের বুকে কেনই বা মাথা রাখতে যাবে? কিন্তু এটা তো প্রিয়তি মনে হচ্ছে। ও চিৎকার করে বলছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এই নীল, তুমি কেন বলনি সেদিন? কেন লুকিয়ে রেখেছিলে আমার কাছ থেকে? তুমি আমার খুশির জন্য নিজেকে এইভাবে সরিয়ে নিলে? তুমি আমায় এত ভালোবাসো আর আমাকে জানতেও দাওনি। তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, কেন এইভাবে আমাকে রেখে চলে গেলে? ক্ষমা চাওয়ার একটা সুযোগও দিলে না। তুমি যদি একবার বলতে, তাহলে তোমাকে আমার চেম্বারে ওইভাবে অপমান করতাম না নীল। আমি সত্যি অপরাধী হয়ে গেলাম, সারা জীবনের জন্য তোমার কাছে অপরাধী হয়ে গেলাম। ওঠো, একবার ওঠো প্লিজ, শুধু একবার ওঠো। প্রিয়তি সব জানলো কিভাবে? নিশ্চয়ই মতিন বলেছে। মতিনও যে কি, মতিনকে আচ্ছা করে বকে দিব এখনই। এই মতিন, এই তোমাকে না বারণ করেছিলাম, তারপরে প্রিয়তিকে সব বলে দিলে? কিন্তু মতিন আমার কোনো কথা শুনছে না, চুপচাপ চোখের জল ফেলছে শুধু। তবে কি সত্যি আমি মারা গিয়েছি? একটু ভালো করে দেখি তো। সত্যি তো, আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছি না, আমার কথাও কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ, সত্যি আমি মারা গিয়েছি। সবার চোখকে ফাঁকি দিয়ে আমি অনেক দূরে চলে গিয়েছি, অনেক দূরে, যেখান থেকে আর কোনো দিন ফেরা হবে না, কাউকে আর ভালোবাসা হবে না। প্রিয়তি, তুমি কেঁদো না। মরার আগে আমি যে তোমার দেখা পেয়েছি, তোমার সাফল্য দেখে যেতে পেরেছি। তুমি আমাকে ছাড়াই অনেক ভালো থাকবে। তোমার স্বামী সন্তানকে দেখে রেখো, আর আমার জন্য চিন্তা করো না। ওপারে খুব ভালো থাকবো। তোমার চোখের জল আমার একদম সহ্য হয় না। প্লিজ কেঁদো না। আমাদের এই জন্মে মিলন হলো না তো প্রিয়তি। হয়তো তোমার আমার ভালোবাসা মিথ্যে ছিল, তাই তোমাকে আর পাওয়া হলো না। আমি চলে যাওয়ার পর সবাই জানবে এই শহরের অলিতে গলিতে, দেওয়ালে দেওয়ালে একটা মিথ্যে গল্প ছিল, তোমার আর আমার। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। ভালো লাগলে আমাকে সমর্থন করে সাথেই থাকুন। ধন্যবাদ। সুমন, এই সুমন, ওঠ, কলেজ যাবি না? যাব। তাহলে ওঠ। আর একটু পর উঠি। না, 8:30 বাজে। ও, আগে বলবা না? সেই কখন থেকে তোকে ডাকছি, তুই তো উঠছিস না। এই যে উঠে গেলাম। যা, ফ্রেশ হয়ে খাইতে আয়। ওকে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এবার আমার পরিচয় দেই। নাম আমার সুমন। এবার ইন্টার 2য় বর্ষে পড়ি। আর কিছু নেই বলার মতো, বাকিটা আপনারাই বুঝে নিয়েন গল্প পড়ে। আমি কেমন, যাই হোক, আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হইয়া খাইয়া কলেজে চলে গেলাম। কলেজে কিরে, কি অবস্থা? খুব ভালো। ক্লাস টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাই। তারপর ক্লাস করলাম। ক্লাস করে বের হয়ে বাসায় চলে গেলাম। আম্মু, ও আম্মু। বল, এত চেঁচাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে। তো কি করবো? খাবার দাও। ফ্রেশ হইছ?
না। যা ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। ওকে যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে এসে খাইলাম, খাইয়া এক ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো শাওনের ফোনের শব্দে। কইরে তুই? ঘুমাই বন্ধু। শালা আমরা এখানে বসে আছি আর তুমি ওইখানে। কোথায় তোরা? কোথায় থাকি আমরা? আচ্ছা বস, আমি আসতেছি। জলদি আয়। উঠে ফ্রেশ হয়ে দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আড্ডাখানার সামনে আসতেই এক মেয়ে সামনে পড়ে গেল। নিজেকে সামলাইতে না পেরে খেলাম মাইয়ার সাথে ধাক্কা, পড়ে গেলাম দুজনেই। উঠে মেয়ের দিকে তাকাতেই খেলাম ক্রাশ। কি সুন্দর, পুরো যেন পড়ি। কোনটা রাইখা কোনটার প্রশংসা করব, সবকিছুই যে সেই। উফ, জ্বলে গেল রে। এমন সময় পড়ল থাপ্পড় খাইয়া আমার হুঁশ ফিরল। রাবিশ, মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায় নাকি? সরি, আমি ইচ্ছে করে করি নাই। তোদের মতো ছেলেদের আমার ভালো করেই জানা আছে, সবগুলো বজ্জাত। দেখুন আমি বলছি তো ইচ্ছে করে করি নাই, তবুও কেন এত কথা বলছেন? ইচ্ছে করে করো নাই, তাহলে কিভাবে করেছো? আসলে আমি দৌড়ে আসছিলাম, হঠাৎ আপনি সামনে চলে আসলেন, তাই ব্যালেন্স না রাখতে পেরেই এইটা ঘটলো। ওকে, আর যেন না দেখি। সরি বলুন। শুধু শুধু থাপ্পড় দিলেন তো তাই। আমি কাউকে সরি বলি না, সো গুড বাই। এক্সকিউজ মি ম্যাম। মেয়েটি তাকালো, ইশারায় বলল কি আপনি কি সিঙ্গেল? তবে অবস্থা বেগতিক দেখে দিলাম দৌড়। এক দৌড়ে বন্ধুদের মাঝে চায়ের দোকানে চলে আসলাম। কি রে, এত লেট হলো কেন? আর বলিস না, পড়িতে ধরছিল। কি বলছিস আবল তাবল? আরে শালা সত্যি কইতাছি, পড়ি ধরছিল। আমার ভার্জিন মনটাও নিয়ে গেছে। কি বলছিস? কিছুই তো বুঝছি না। বোঝা লাগবো না, চুপ থাক। ধুর। তুষার কোথায়? আসতেছি। কিছুক্ষণ পর তুষার আসলো। কিরে সুমন, বল। মেয়েটা তোকে থাপ্পড় দিল কেন? কোথায় দেখলি? 3 রাস্তার মোড়ে, যেখানে তোমারে কষিয়ে দিছে। তুষারের কথা শুনে শাওন পার্থ আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি ভূত। কি হলো, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? মাইয়ার হাতে থাপ্পড় খাও? ছি ছি। আরে বেটা, ওইটা মেয়ে না তো, ওইটা তো ছিল একটা পরী। আমি স্পষ্ট দেখছি এবং মেয়েটাকেও চিনি। কে ভাই বলস না? আকাশের বোন। আমার পেছনে বেঞ্চের আকাশ? হুম। ওরে মাম্মা, কি খবর শুনাইলা? তোমারে তো আমি। থাম থাম, উনি আমাদের 4 বছরের সিনিয়র। মানে উনি এবার অনার্স 3য় বর্ষে পড়ে। কি? সত্যি। ওকে। তারপর আরো অনেকক্ষণ আড্ডা দিলাম। রাতের বেলা ঘুমানোর আগে আকাশে ফেসবুকে নক করলাম। কিরে? হ্যাঁ বল। তোর বোন আছে? না তো, কে বলেছে? শালা সত্যি করে বল। নাই। সামনে কিন্তু পরীক্ষা, মাথায় আছে? হ্যাঁ আছে। কি আছে? বোন আছে। এই তো মামা, লাইনে আসছো। নাম কি? জানি না। আচ্ছা, ফেসবুক আইডিটার নাম বল। তাও জানি না। দেখ, যা জিগাইছি বল, না হলে কিন্তু। যা শালা। সময় আমার আইব, মনে রাখিস। আসুজ্ঞা, বাই। পরীক্ষার বিষয়টা বুঝলেন না তো? আকাশ পরীক্ষার সময় আমার পিছে বসে আর আমাকে কপি করে। আশা করি বুঝছেন। যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাতে আকাশ আমারে নক করলো। কিরে? বলো শালা বাবু। তোরে তো কিছুই করতে পারবি না, এখন থেকে দুলাভাই ডাকা শুরু কর। রাখবি তোর ফাজলামি? বল, কি বলবি? মেয়েটা কেমন রে? একটা মেয়ের পিক দেখিয়ে বললাম। সুন্দর। কেন, কি হইছে? তোর ভাবি। মানে? আমার গার্লফ্রেন্ড, কাউরে বলিস না প্লিজ। মাম্মা, নিজের পায়ে নিজেই কোড়াল মারলা? কি? তোমার বোনের আইডিটার নামটা বলো। জানি না। বলবি না তুই? না। রাখ তুই। SMS আর মেয়েটা ফটো সব ভাইরাল করতেছি, পুরা বাংলাদেশে ছড়াইয়া দিব। ব্ল্যাকমেইল করতাছস? হ, দিবিনি বল। নাম? আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করতে বল। ওর কাছে ফোন নাই। তো ফোন কিনবে কিছুদিন পর। এখন কি ফেসবুক চালায় না? চালায়। কার মোবাইল দিয়া? আমি যেইটা দিয়ে চালাচ্ছি সেটা দিয়া। তাহলে ঢুক ওর আইডিতে,
তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরা দে। না ঢুকবো না। ঢুকবি না ভাইরাল করবো? থাক, করতাছি। কিছুক্ষণ পর নোটিফিকেশন আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। ওকে শালা বাবু, ধন্যবাদ। এইবার তুমি তোমার প্রেম গাছে তেল মারো, আমি তোমার বোন রে পটাই। ধুর। ঘুমাইলাম, টাটা। শালা নিজেই আইসা আমার কাছে ধরা দিছে। যা হোক, আমি তোমার জানটার আইডিটা পাইলাম। ভাই, আপনারা আবার কেউ এরকম ব্ল্যাকমেইল করেন না, সবাই কিন্তু এক না। কিছুদিন যাওয়ার পর একদিন রাতে ফেসবুকে ঢুকতেই দেখি আমার জানের জান প্রাণের প্রাণ অ্যাক্টিভ। দিলাম টুক করে মেসেজ, হাই, হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি? এই সেই রকম আছি। তা কি করেন? চ্যাটিং করি, আপনি? প্রেম করি। ও মা, তাই? হুম। কার সাথে করেন? এই তো আপনার সাথে। কি? হুম। তুই আমাকে চিনিস? আরে তুই করে বলছেন কেন? ইচ্ছে যাচ্ছে তাই। ও, তোর বয়স কত? এই তো হইল। কেন? এমনি। আপনি কি আমার থেকে বড় নাকি? যদি বলি বড়? তাহলে আর কি, আমার রুলস অনুযায়ী কাজ করব। মানে? যদি বড় হন তাহলে বউ বলে ডাকবো, আর যদি ছোট হন তাহলে পিচ্চি সোনা বইলে ডাকবো। কি? কিছু করার নাই, এইটাই আমার রুলস। তোর রুলসের গোষ্ঠী কিলাই। হুর, কিসের কিলাকিলি? এখন বলেন, আপনি কি আমার সিনিয়র? আমি তোর সিনিয়র। উহুরে। কি হলো? বউ, ও বউ, বউ গো। গুড নিঘত। আরে বউ, শুনবা তো? কি? আই লাভ ইউ। বাই। তোর চলে গেল। সেদিনের মতো ঘুমালাম। ইস, এত তাড়াতাড়ি সেটিং করতে পারবো ভাবতেও পারি নাই। তারপর দিন কলেজে গেলাম। কলেজে কি রে, কি অবস্থা? এই তো সেই রকম। তোরে দেখে আজ অনেক খুশি খুশি লাগতেছে। আজ আমি অনেক খুশিতেই আছি। এত খুশি কিসের রে? প্রেমাকে পাইয়া গেছি। এইটা আবার কেটা? আকাশের বোন, মানে আমার বউ। তো পাইলি মানে? ফেসবুক আইডি পাইলাম, কালকে হালকা পাতলা হইয়াও গেছে। বুঝি নেই। অত বুঝে কাম নাই, বিয়ার সময় দাওয়াত আইসা খাইয়া যাইস। এখন ক্লাসে চল। চল, ছাড় এক্ষুনি ক্লাসে ঢুকবে। তারপর ক্লাসে চলে গেলাম, ক্লাস করে বের হলাম। ক্লাস শেষে আমার জানটাকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর পেলাম। এক নজর দেখা তারপর বাসায় চলে গেলাম। তারপর রাতের বেলা ফেসবুকে ঢুকলাম, উনিও অ্যাক্টিভ। দিলাম মেসেজ, হাই বউ। ওই কিসের বউ রে? বউ কিসের হয় নাকি? বউ তো বই হয়। তোর বড় আপুদের সাথে মজা করতে খারাপ লাগে না? আরে ধর, কিসের বড় আপু টাপু? তুমি আমার সোনা বউ, আমি তোমার সোনা জামাই। না, আমি কেউ না তোর। আরে বউ, শুনো না। কি শুনতাম? তোমাকে প্রথম যেদিন দেখছি সেদিনই প্রেমে পইড়া গেছি। তুই আমাকে দেখেছিস? দেখছি তো। কোথায় দেখলি? তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো। হুম কলেজের নাম? ঠিক আছে, এখন বল কোথায় দেখেছিস? ওই তো দেখছিলাম কোন এক মাঠে। কোন মাঠে? কি জানি, মনে পড়ছে না। এই, তোর প্রেম যে কোথায় দেখেছিস সেটাই ভুলে গেছি। আরে মনে পড়ছে। কোথায়? তুমি কলেজ থেকে বাড়ি ফিরতেছিলা, আর আমি 1 নম্বর ব্রিজে বসেছিলাম। তখনই তোমাকে দেখছি এবং প্রেমে পইড়া গেছি। আহারে, আচ্ছা, আমার মাঝে কি আছে যে তুই প্রেমে পড়েছিস? ওই তো চুল, আরেকটা হলো। আরেকটা কি? থাক, পরে বলবো। না, এক্ষুনি বল। না, বলা যাবে না। হ্যাঁ, ওই দিন তুমি একটা পিঙ্ক কালার ড্রেস পরছিলা, তোমাকে হেব্বি লাগতেছিল, তাই তো দিলে ঘন্টি বাজলো আর প্রেমে পইড়া গেলাম। বানাই বানাই মিথ্যা কথা আর কত বলবি? আমি মিথ্যা বলি না। ও, ভালো। আমি তোমার পুরো ফ্যামিলি সম্পর্কে জানি। কি জানিস? তুমি একা, তোমার আরো 3 ভাই আছে। বড় ভাইয়ের বিয়া হইছে, আর ছোট 2টা পড়াশোনা করে। তোমার একটা ভাতিজিও আছে। হ, তো আর কি? আর হচ্ছে তুমি আমার বউ। ধুর, তোর আজেরা কথা রাখ। আমি ঘুমাইলাম, টাটা। আরে বউ, এত জলদি কিসের? আর একবার বউ বলবি তো তোকে। আচ্ছা বউ বলবো না, বেবি বলবো। না, বলবি না। আমি বলবোই। যা ইচ্ছে কর, বাই। যাহ বাবা, অফলাইনে চলে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। আবার তারপর দিন রাতে, হাই বেবি। তোর কাজ কাম নাই আর? আপাতত তোমাকে পড়ানো ছাড়া কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমি তো পড়বো না। আরে বউ গো। আমি তোর বউ না, বুঝলি? আচ্ছা কবুল বলো। বললে কি হবে?
আহা বলো না। বলবো না। কবুল কবুল কবুল। কি এটা তুই বললেই হবে নাকি? তুমিও তো বলছো। কই বলি নাই তো। আরে বেবি, তোমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি নাই, তাই বুঝো না। কি কইলি? না কিছু না, শোনো। কি শুনবো? আমি যে কবুল লিখছি সেগুলো তো তুমি মুখে পড়ছো, তাই না? তো ওই তো কবুল বলছো, তাই আজ থেকেই তুমি আমার বউ। তোরে যে আমি কি করবো? কিছু করতে মন চাই বুঝি, তাহলে আদর করে দাও। তোর আদরে গুষ্টি কিলাই। আচ্ছা কিলাইও, আমি ঘুমাই। যা। শুনো। আবার কি? আই লাভ ইউ। ওই রিপ্লাই দাও। কিসের? আই লাভ ইউ বলছি তো। তো আমার কি? আমি তো বাসি না। আচ্ছা শোনো। আবার কি? উম্মুয়া। কুত্তা বিলাই বদমাস শয়তানের হাড্ডি। উফ, পিচি জামাইটার এসব বলতে পারলা? এইসব বলছি মাত্র, তোরে তো আমি। থাক, কিছু করা লাগবো না, আমি ঘুমালাম। যা। আমি ফেসবুক থেকে বের হলাম, তারপর দিলাম এক ঘুম। পরদিন শুক্রবার ছিল, তাই পরদিন একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। তারপর জুম্মার নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় এসে দুপুরের খাবার খেলাম। তারপর বিকালে ক্রিকেট ম্যাচ ছিল বড় ভাইদের সাথে। দুর্ভাগ্যজনকভাবে আমরা 3 রানে ম্যাচ হেরে গেলাম। তারপর রাত্রে প্রেমাকে মেসেজ দিলাম, হাই বেবি। হানিমুন কোথায় করব? তুই কোথায় করবি? তুই না জানবি আমারই জিজ্ঞাসা করিস কেন? তুমি আমার বউ, তুমি ছাড়া কাকে জিগাবো? আমি তোর বউ না। কালকেই বিয়ে করছি, আজকে অস্বীকার করতেছে। হ, করতেছি। কবুল কবুল কবুল। এই নাও, আবার বিয়ে করে ফেললাম। তোর মাথা আমার মুন্ডু। ঠিক বলছো। কচু। আচ্ছা তোমার একটা পিক দাও তো, আজকে তোমাকে দেখতে পারি নাই, দেখতে ইচ্ছা করতেছে। তুই আমাকে কোথায় দেখছিস? এই তো রাস্তাঘাটে, কলেজে। তাহলে সেখানেই দেখিস। আজকে এখন দেখবো, দাও একটা প্লিজ। না, দিব না। আরে দে না একটা। তুই আমাকে তুই করে বললি? তুমি যে আমাকে সারাক্ষণ তুই কইরা বলো। তুই আমার ছোট, তোকে তুই করে বলবো না তো কি করে বলবো? তো তুমিও আমার বউ, আমি তুই করে বলতেই পারি। না, পারবি না। আগে একটা পিক দাও না। প্লিজ। দিব না। এভাবে আরো কিছুক্ষণ প্লিজ না চললো, তারপর পিক দিল। ও বেবি, তোমাকে না হেভি লাগতেছে, মন চাইতেছে তোমাকে আদর করি। চুপ বদমাস। তোমার ইয়েগুলো না সেই। কি? তোমার চোখ গো বেবি, চোখ। তাই? গো, চোখ থেকে যেগুলি ছুটতেছে। তোর প্যাচের বন্ধ রাখ, ঘুম পাইছে ঘুমাই। আরে বেবি, আগে শুনবা তো। কি শুনতাম? আই লাভ ইউ। আর কিছু? হুম। কি? একটা পাপ্পি দাও। উফ, যাবি তুই? না, দাও আগে। আমি যাই, টাটা। চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। সেই দিন সিদ্ধান্ত নিছি আজকে প্রেমারে প্রপোজ করব। তারপর কলেজে। কি রে, কি অবস্থা? ভালোই। এখন শুন তোরা, বল কি বলবি? আজকে প্রেমারে প্রপোজ করব। কি কইলি? যা শুনছ তাই বলছি। এত জলদি কিসের? আমি করার আগে যদি অন্য কেউ করে ফেলে তখন কি হবে? তাই সিদ্ধান্ত নিছি আজকেই প্রপোজ করব। কখন করবি? কলেজ ছুটির পর। ওকে, আমরাও থাকবো। বলা তো যায় না, তোরে যদি পিড়াইয়া হাসপাতালে পাঠাইয়া দেয়। হইছে, মজা নিতে হবে না। প্রেমা তেমন কিছুই করবে না। বাবা, এত কনফিডেন্স! দেখতে হইব না বউটা কার। আবে বেটা চুপ কর, এখন ক্লাসে চল, টাইম হয়ে গেছে। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে বের হয়ে জানতে পারলাম অনার্সদের একটা এক্সট্রা ক্লাস চলছে। তাই আমরা প্রেমার জন্য গাছতলায় বসে অপেক্ষা করতে লাগলাম। এই সময় আমার শালাবাবু আকাশ আসলো। কি রে, তোরা বাসায় যাবি না? না রে, সুমন্তর বইনেরে প্রপোজ করব, তাই অপেক্ষা করতেছি। হুর হালা, ফাজলামি করার জায়গা পাস না। হালা না কইয়া দুলাভাই ডাকো শালাবাবু। শালা ধুর, থাক তোরা, গেলাম। আকাশ চলে গেল। এইটাই কোন পদে রে? মনে হয় বিশেষ্য পদ। ওর বইনেরে প্রপোজ করব, আরো কিছুই বললো না। আরে ও ভাবছে মজা করি। হইতে পারে, বেলকা। শালার নাতিরা ভাগে পাইয়া আমার এত ভদ্র সুন্দর শালাবাবুটাকে পচাইতেছে। ওইদিকে তাকা। কোন দিকে আবার তাকামো? আরে ওই যে তোর নায়িকা বের হইছে। তাকাতেই নিজের বেবি হুর
কি কই, নিজের ক্রাশকে দেখে হা হইয়া গেলাম। চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। আহ, কি বলবো, হেব্বি লাগছে। ওই বেটা, চাওয়াই থাকবি নাকি প্রপোজ করবি? প্রপোজ তো করতেই হবে, নাইলে যে এই মুহূর্তগুলো আর দেখা হবে না। আরে গিয়া তো প্রপোজ কর। আমি সাহস নিয়ে দাঁড়ালাম, সব প্রতিবন্ধকতা ভুলে গিয়ে সামনে এগোতে লাগলাম। একটু একটু করে পৌঁছে গেলাম ওর সামনে, হাঁটু কেড়ে বসে গেলাম। তারপর ফুলগুলো হাতের সামনে এগিয়ে দিয়ে বললাম, মরুভূমির কাঁপন দেখেছি রুক্ষতার আনন্দ। তোমাকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব ছন্দ। তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙিন ফুল, হঠাৎ হাওয়ায় উঠতে দেখেছি তোমার খোলা চুল। ভাঙলো আমার ভুল, বৈরাগ্যকে ভালোবেসেছি তোমাকে। তোমাকে আমার সবই দিয়েছি ভালোবাসার এক ফাঁকে। আই লাভ ইউ প্রেমা, আই লাভ ইউ সো মাচ। দিল দুই গালে দুইটা। শালার বড় আপদে প্রপোজ করলে সবাই এটা খায় নাকি? আমি খেলাম। তোর এত সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? প্রপোজ করতে কি সাহস লাগে? আমি তো জানতাম ভালোবাসা লাগে। তুই ভালোবাসিস আমাকে? হুম। কবে থেকে? ওই দিন যে ধাক্কা খেলাম সেদিন থেকেই। তুই ভাবলি কি করে তোর মতো লুচ্চু লফাঙ্গার প্রপোজ করলে আমি একসেপ্ট করব? আমি লজ্জা? তো আবার কি, মাইয়া দেখলেই ধাক্কা খাস। দেখো, ওইটা অ্যাক্সিডেন্ট ছিল। সামনে থেকে যা, না হলে আরো দুইটা দিমু। থাক, লাগবে না, যাও। প্রেমা হাঁটা ধরলো। এই যে ম্যাডাম, শুনছেন? মনে রাখেন, আপনাকে আমি বিয়া করবো। এদিকে আয় তুই। না, আর যাচ্ছি না, পারলে নিজে আসেন। খাড়া তুই। আমার পা চলছে, আমি খাড়াইতে পারবো না। টাটা। এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। উনি পেছন থেকে ডাকলেও আমি কানে না নিয়ে ছুটেছি আপন গতিতে। কিরে ভাই, তুই কাঁদিস না কেন? কাঁদবো কেন? একে তো প্রপোজ রিজেক্ট করলো, তারপর তুই গেলে দুইটা থাপ্পড় দিল। হুর বেটা, থাপ্পড় কই দিল? আমরা সব দেখছি। আরে বেটা, ওইগুলো থাপ্পড় না তো, এটা হচ্ছে হ্যান্ডিং কিস। এইটা আবার কি? আর এখানে আশেপাশে এত মানুষ, সবার সামনে কি আর লিপ কিস দেওয়া সম্ভব? না। তাই তো দুই গালে দুইটা হ্যান্ডলি কিস দিছে, বুঝছত? না। না বুঝলে নাই, আমি কি কইছি আমি বুঝি নাই। আর তোরা? আফসোস, এত সুন্দর করে প্রপোজ করলাম, একটু ইমপ্রেসও হইল না। কবে না কবে ধাক্কা খাইছি, সেই জন্য নাকি লুচ্চা, আর কোনো ইয়ে পাইল না। ওই বেটা, কি ভাবতাছো? ভাবছি এই মেয়ের এত রাগ কেন? খাপে খাপ আব্বাসের বাপ। শালা সাইফার বাপ হইব, আর ও হচ্ছে সাইফার আম্মু। এইবার মিলা। খাপে খাপ সাইফার আব্বু আম্মু। রাখ তোদের খাপাখাপি, এখন বাসায় চল। চল। তারপর যে যার বাসায় চলে গেলাম। আমি বাসাতে ঢুকতেই আম্মুর সামনে পড়ে গেলাম। কি রে, তোর গা লাল কেন? কই দেখো লাল? আমি স্পষ্ট দেখতাছি লাল। কে থাপ্পড় দিছে? আরে আম্মু, আমি আর শাওন থাপড়া থাপড়ি খেলছিলাম, তাই লাল হইয়া রয়েছে। আমারটা তো সামান্য, শাওনের দেখলে তো তুমি অজ্ঞান হইয়াই যাইবা। এটা আবার কেমন খেলা? ও তুমি বুঝবা না। কি জানি, তোদের আজব সব খেলা। ক্ষুধা লাগছে, খাবার দিবা? যা, ফ্রেশ হইয়া আয়, দিচ্ছি। ওকে। তারপর রুমে ঢুকে ফ্রেশ হলাম, তারপর খাইতে বসলাম। আমার প্রিয় খাবার আলুর ভর্তার ডাল আর ভাত। সামনে পাইয়া ভুলেই গেছি যে একটু আগে কেউ আমাকে থাপ্পড় দিয়া রিজেক্ট করছে। আর কিসের রিজেক্ট, খাওয়াটা খাইছি রে ভাই। খাইয়া কোনো রকম ভাবে নিজের রুমে আইসা শুইছি। আমার জায়গায় অন্য কেউ হইলে তো মনে হয় এতক্ষণে বাথরুম বয় হইয়া যাইতো, মানে বাথরুমে বসে বসে কাঁদতো। বুঝি না এত কান্নাকাটির কি আছে। যতক্ষণ না পাওয়া আসা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাইন মারতে থাকলেই তো চলে। ভাগ্যে থাকলে হবে, না থাকলে নাই। আমার আবার অত কষ্ট করার ইচ্ছা নাই। যা হোক, রাতের বেলা খাইয়া রুমে এসে শুয়ে ফেসবুক চালাইতেছিলাম। প্রেমাকে খুঁজতেছিলাম, অ্যাক্টিভ নেই। কিছুক্ষণ পর দেখলাম অ্যাক্টিভ। টুক করে মেসেজ দিয়ে দিলাম, হাই বেবি। দেখ, আজকে কিন্তু মেজাজটা খারাপ আছে, কথা বলিস না তো। কেন, কি হয়েছে? এক বাদাম মা পোলা আমাকে প্রপোজ করেছিল। তাই? উফ, শেষ পর্যন্ত বাদাইম্মা খেতাব পাইলাম, এই ছিল কপালে। তারপর কি? কি আর দিছি দুইটা থাপ্পড়। শেষে আবার কইছে আমাকেই নাকি বিয়ে করবে। মনটা চাইছে জুতা খুলা পিটাইতে। থাক বেবি, এসব বলে না, তারও তো মান ইজ্জত আছে। মানে যতের গুষ্টি কিলাই। বেবি, ওর বাড়ির ঠিকানা জানো? কেন? জানলে বলো, আমি আধা ঘন্টা পিটামো। শালার সাহস কত,
আমার বউরে প্রপোজ করছে? এইবার কিন্তু তোরে সহ। ওলে ওলে বেবি, রাগ করে না। আজকে ঘুমাও, আমিও ঘুমাই। তারপর আমি অফলাইন হইয়া গেলাম। কেই বা নিজের সামনে নিজেকে গালি দিতে দেখবে। আর ও যা শুরু করছে, আল্লাহ জানে কত গালি আজকে আমাকে দিছে। তো তারপর দিন কলেজে। কিরে, তুই যে কলেজে? তো কই যাইতাম? আমি তো ভাবছিলাম আজকে কলেজে আসবি না। না আসার কি আছে? কালকে এত বড় ঘটনা ঘটলো, আমি ভাবলাম তুই বাসায় বসে বসে রুমের দরজা আটকিয়া কাঁদবি। ওই বেটা, আমি কি চাকা খাইছি নাকি যে কাঁদবো? সারা বেশি পক পক করবি তো তোর বোনের পিছে লাইন মারমো কইলাম। হুর, আমার তো বোন নেই, গা লাইন মারবি কইতে? আব্বে সালা, তোর জ্যাঠা কাকা ফুপু মিলাইয়া 13 জন। প্রত্যেকের ঘরে একটা কইরা মাইয়া আছে, ভুলে যাস কে? তো যা গিয়া লাইন মার। তাইলে আমার প্রেমার কি হইব? ওই তো আমি বিয়া কইরা সংসার করবো। একবার বলছিস কিছু কইলাম না, পরের বার কইলে এই গাছের সাথে বেঁধে পিডামু। আরে তোরা ঝগড়া লাগাইতেছস কেন? থাম থাম। আজকেও আবার প্রপোজ করব, তোরা থাকবি? করিস, এখন ক্লাসে চল। চল। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে বের হয়ে এসে শুনি অনার্স পড়ুয়াদের আগে ছুটি হইয়া গেছে। মন চাইতেছে প্রিন্সিপাল টাকলুর মাথা ফাটাই ফেলি। একদিন আগে ছুটি দেয়, আরেকদিন পরে দেয়। যা হোক, বিমর্ষ মনে বাসায় ফিরলাম। বাসায় গিয়া ফ্রেশ হয়ে খাইয়া রুমে শুইলাম। কিন্তু মাথায় প্রেমা ঘুরতেছে। প্রপোজ তো করতে পারলাম না, দেখবো কি করে? না দেখতে তো আমার ঘুম আসে না। খালি প্রেমার চোখের চাহনিটা চোখের কোণে উকি মারে, যা মাতাল করে দেয়। ঘুম কেড়ে নিয়ে ওকেই ভাবতে বাধ্য করে। মনে বলে, কাজল রাঙা কালো চোখে লুকিয়ে আছে মায়া। সেই মায়াকে জয় করতে হতে হবে তার ছায়া। মায়া নয়, ছায়া নয়, হতেম যদি কাজল, নিত্য তাকে পারতাম ছুতে, জীবন হতো সফল। ভালোবাসার স্বপ্ন জুড়ে তোমার কালো চোখ, সেই চোখের নয়নতারায় আমারটাই হোক। সিদ্ধান্ত নিলাম আজকে বিকালে যেভাবেই হোক ওরে দেখব। তাই দিলাম একে একে তুষার, শাওন, পার্থরে কল। সবাইকে আড্ডাখানায় আসতে বললাম। আমিও চলে গেলাম, ওরাও চলে আসলো। কিরে, ডাকলি কেন? মাম্মা, প্রেমাকে দেখবো। সকালে না দেখলি? একবারে হয় না, আবার দেখতে হবে। তো এখন কিভাবে দেখবি? চল ওদের বাসায় যাই। কিভাবে যাবি? দেখলেই তো তোর পিছা দিয়া বাইরে বের করে বই। হুর শালারা, তোকে মুখে ভালো কোনো কথা আসছে না। এক কাজ কর, আকাশের কল দে। কল দিয়া কি বলবো? বল ওর সাথে পরীক্ষা নিয়ে কথা আছে, দেখা করব। বুঝছি, বাকিটা আমিই পারবো। দিলাম আকাশরে কল, ও কল ধরলো। হ্যালো, হাই। বল। তুই কোথায়? কেন, কি করবি? আর শালা বাবু, তোর বোনরে দেখতে পারি নাই, তাই মন উথাল পাতাল করতেছে। তোর বোনরে দেখবো। আব্বে শালা, কি বলবি বল। যেটা কইলাম সেটাই তো বলার ছিল। ফাজলামি করিস না তো। কি দিন আসলো, আমার কথাও বিশ্বাস করে না। অথচ পরীক্ষার সময় খাতা কপি ভালোই কইরা করে। তখন আর ভাবে না আমি ঠিক লেখছি কিনা। পরীক্ষা নিয়ে কথা আছে, দেখা করতে হবে। তুই কোথায়? ওহ, আমি তো বাসায়। আচ্ছা, তোর বাসা ঠিকানা দে, আমি আসতেছি। আচ্ছা, আয়। ও ঠিকানা দিল, আমরা চলে গেলাম। ওর বাসার কাছে গিয়া কল দিব। এ সময় মাথায় বুদ্ধি আসলো, মিসড কল দিতে লাগলাম। কিরে, মিস কল দেছো কা? তোরা বুঝবি না। বুঝাইয়া বল, তাহলে তো হয়। এখন মিস দিতাছি মানে ও বুঝবে আমার ফোনে টাকা নাই। এমনও হইতে পারে ওর ফোনে টাকা নাই, তাই ও নিশ্চয়ই অন্য কারো ফোন দিয়া কল দিবে। আর ভাগ্যে থাকলে সেটা ওর বোনের ফোন হবার সম্ভাবনাই বেশি। তোর সব আজাইরা বুদ্ধি, এইটা কোনো কাজেই আসতো না। কিছুক্ষণ পরেই একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে? আরে, আমি আকাশ। ও, আসলে আমার ফোনের ব্যালেন্স শেষ, তাই মিসড কল দিছি। এটা কার নাম্বার, আপুর? এইটা আপুর নাম্বার। উফ মাম্মা, সরি, মামা না, শালা বাবু। তোমাকে যে আমি কি দিব নিজেই ভেবে পাচ্ছি না। তোরে আমি পাইলে আধ ঘন্টা পিডামু শালা। তাইলে তোর বোনে কাঁদবো, সেটা তুই ভাই হইয়া কেমনে রে সহ্য করবি? আমি যেমন পারমু সহ্য করমু, তুই শালা আমার হাতেই খুন হবি। 1 মাস পরে কি মনে আছে তো? কি, 1 মাস পর? এইচএসসি এক্সাম, মাথায় রাখিস।
বল আছিস তোরা? এই তো শালাবাবু লাইনে আইছো, চিন্তা কইরো না, তোমাকে তো দেখাইতেই হবে। আচ্ছস তোরা? না রে, একটা আইসা গেল তাই আসতে পারলাম না, কালকে কলেজে হবে। ওকে। এখন রাখলাম, টাটা। ফোন কেটে দিলাম। কি যেন বলছিলি, কাজ হবে না? শালা, ও মাত্র ওর বোনের মোবাইল দিয়ে কল দিছে। কি? এই দেখ নাম্বার। এইটা কি করে সম্ভব? মন থেকে চাইলে আল্লাহ এমনিতেই সব দেয়। আর কি বলবো? কিরে মিথ্যা বললি কেন? কি মিথ্যা বলছি? এই যে আমরা আসি নাই বললি। উপরে বারান্দায় তাকাও। আর এটা তো প্রেমা আমার সোনা বউ, যাহারে দেখতে আইছিলাম তাহারে তো দেখছি, তাইলে আর বাসায় যাইয়া কি করব? তোরে যে কি কমু খুঁজে পাচ্ছি না। কিন্তু তুই আকাশ রেনা যা শুরু করতেছ তা ঠিক হচ্ছে না। কি করছি? বেচারার বোনকে পটাইছো, ঠিক আছে, ওরে জানানোর কি দরকার? জানলেই তো ভালো। কচু খাইতে থাক। তারপর সন্ধ্যাবেলা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে পড়ায় মন দিলাম। যদিও প্রেমার কথায় মাথায় ঘুরে, তবুও পড়তেছি। এতে প্রেমা এবং বইয়ের পড়া মাথায় বিক্রিয়া ঘটিয়ে নতুন কি উৎপাদন তৈরি করছে বুঝতেছি না। পড়া শেষে খাইলাম, তারপর রুমে এসে শুয়ে ফেসবুকে ঢুকলাম। এসে বেবিকে মানে প্রেমাকে অ্যাক্টিভ পেলাম, মেসেজও দিলাম। হাই বেবি, আজকে না তোমাকে হেব্বি লাগছিল। কোথায় দেখছিস? কোথায় আবার, কলেজে। ভালো করছস, তো আমার সামনে আনলি না কেন? ভুলেও তোমার সামনে যাব না, আমার অত মাইর খাওয়ার ইচ্ছা নাই। মারবো না তো, আমি তোরে মারতে যাবো কেন? তাইলে কি আদর করবা গো? তোরে পাইলে রে। এই জন্যই তো সামনে যাব না। না আসলে নাই, আমার কি? তোমার অনেক কিছু। আমার কিছুই না। বললাম তো অনেক কিছু। কি কিছু? এই যে আমাকে তুমি ভালোবাসো কিন্তু দেখো নাই, তাই মনের ভেতর উথাল পাতাল করতেছে। উফ, তোর মাথা আমার মুন্ডু। তোর মতো পিচ্ছিকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? আমি কিন্তু পিচ্ছি না, একবার দিলে বারবার চাইবা, বুঝছো? ফাজিল শয়তান কুত্তা বাদর। আর কি কি বাকি আছে? অনেক পরে বলবো, মনে করিনি। এখন আই লাভ ইউ বলো, ঘুমাবো, ঘুম পাইছে। তাহলে ঘুমা যা। আগে বলো এবং একটা পাপ্পি দাও। বলবো না, আর দিবও না। না দিলে কিন্তু যাবো না, জ্বালাইতেই থাকবো। জ্বালা দেখি কত পারিস। আরে দাও না গো। না। এভাবে অনেকক্ষণ চললো, অবশেষে দিতাছি, চুপ কর। দাও। মুয়া। শোনা বউ। কচু বউ, যা। না, তুমি তো আমার লক্ষ্মী বউ। হ, যা। ওকে, গুড নাইট। ঘুমিয়ে গেলাম। তারপরের দিন কলেজে হাঁটতেছি, এমন সময় কেউ একজন পেছন থেকে শার্টের কলার টেনে ধরলো। আমি পেছনে ঘুরতেই হা হয়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, প্রেমা। আপনি? আমি। আটকাইলেন কেন? কালকে আমার বাসার নিচে গিয়েছিলি কেন? আজব, আমি কেন আপনার বাসার নিচে যাব? ও হ্যাঁ, গেছিলাম তো। কেন গিয়েছিলি? এই তো আমার ভবিষ্যৎ বউরে দেখতে। আমি তোর সিনিয়র, তুই জানিস না? জানি। তাহলে কেমনে বলছিস আমি তোর বউ? দূর, আমি কখন কইছি তুমি আমার বউ? আমার বউ তো হবে। কে হবে? ইয়ে মানে তুমি। তবে রে বদমাস। বলে ঠাস করে একটা দিল। কি হয়েছে, মারলা কেন? তোকে আদর করবো? করলে তো ভালোই হয়। তবে রে আবার খাইতে চাস? না না, লাগবে না। এখন বলো, মারলা কেন? বউ বললি কেন? আমার বউরে বউ কমু না তো কারে কমু? যার ইচ্ছা বল, আমারই বলবি না। আমার ইচ্ছা, আমি তোমাকেই বলবো। গাছের লগে ঝুলাইয়া পিটামু। তুমি কি গুন্ডি নাকি? হ, তোর সমস্যা? না না, সমস্যা নাই, বরং ভালোই হইল, বাসর ঘরে মজা বেশি হবে। কি কইলি তুই? আমার আর পাইকে এক দৌড়ে সেখান থেকে উধাও। বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই কি রে, হাঁপাচ্ছিস কেন? পেতনি দৌড়ানি দিছিল। কি বললি? কই, কি কইলাম? পেতনি না কি কইলি? কই না তো, এমনি বাহিরে রোদ বেশি তাই। ও যা, গিয়ে ফ্রেশ হইয়া খাইতে আয়। আসতেছি। তারপর ফ্রেশ হইয়া খাইলাম, খাইয়া রুমে এসে শুইলাম। শুইতেই প্রেমের দৌড়ানির কথা মনে পড়ে গেল। এই মাইয়া যে কি দিয়া তৈরি কে জানে, কোনোভাবেই রাজি হচ্ছে না। অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি মনে হয়।
ভাঙতো না। তারপর বিকালে তুষার পার্থ শাওনরে ফোন করে বাসায় আনলাম প্ল্যান করার জন্য কিভাবে ওরে পটাবো। এভাবে আর পারা যাচ্ছে না, না পড়ছে ফেসবুকে, না পড়তেছে সরাসরি। নতুন বুদ্ধি লাগবো বুদ্ধিতে। কি যে শুরু করলি তুই? উনি জীবনেও তোরে ভালোবাসবে না। বাসবে বাসবে, বাসতে হবেই। কোনো সিনিয়র মাইয়ার তার বয়সে ছোট ছেলেকে ভালোবাসতে পারে না। শালা তুই চুপ থাক, বুদ্ধি আমি পাইছি। কি বুদ্ধি রে? ওর জন্মদিন কবে তা জানতে হবে। সেদিন ওরে সারপ্রাইজ দিব, তাহলে অন্তত একটু হলেও ইমপ্রেস হবে। দারুণ বুদ্ধি, কিন্তু জন্মদিন কবে জানবি কিভাবে? শালাবাবু আছে কি করতে, শালাবাবুরে কল দেই। দিলাম আকাশরে কল, কল রিসিভ করলো কিছুক্ষণ পর। হ্যাঁ বল। তো জন্ম কত সালে রে? কেন? এই তো সেলিব্রেট করবো তাই। এই তো 2000। তুই কি তোর আপু থেকে বড় নাকি রে? কি কস? আপু আমার থেকে 3 বছরের বড়। তুই মিথ্যা কসকে? আজব, মিথ্যা কেন বলবো? তাইলে বল তোর বোনের জন্মদিন কোন মাসের কত তারিখে, তারপর তোরটা বল কোন মাসের কত তারিখ। আপুর জন্মদিন পরশুদিন, আর আমার। থাক থাক লাগবে না, বুঝছি তোর আপুই বড়। হুরশালা। বাই। ফোন কেটে দিলাম, কাজ হয়ে গেছে। কি বলছে? কবে জন্মদিন? পরশুদিন। তাহলে তো সময় কম, কিভাবে কি করবি? অনার্সদের ক্লাসেই সেলিব্রেট করব। কিভাবে? অনেকগুলো বড় ভাইকে আমি চিনি, ওনাদের সাহায্য নিব। তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর প্ল্যানিং মতো তারপর দিন সব বড় ভাইদের সাথে কথা বলে সব বললাম, তারা আমাকে সাহায্য করবে বলছে। সেই মোতাবেক সেদিনের মতো সব ফিক্সড করে ফেললাম। তারপর দিন খুব সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। গিয়ে দেখলাম বড় ভাইয়েরা সব কাজ ঠিক মতো করে রেখেছে। আমার প্ল্যান মতো পুরো কলেজে হ্যাপি বার্থডে প্রেমা লিখে পোস্টার ছাপানো হয়েছে, একটা বড় কেকও আনা হয়েছে। সব খরচ আমার, বাপের টাকা তো, এই জন্য কোনো দাম নাই। আমার কাছে যদি আমার টাকা হইতো তাহলে তো আল্লাহ জানে এসব করতাম কিনা। যাই হোক, সব ঠিকঠাক। এবার শুধু প্রেমার ক্লাসে ঢোকার পালা। আমি ক্লাসে থাকলাম না, আমি আমার মতো করে আলাদা একটা প্ল্যান করেছি। প্রেমা ক্লাসে ঢুকতেই সবাই উইশ করলো, প্রেমা সবাইকে ধন্যবাদ দিল, তারপর কেক কাটা হলো। এরপরে হলো আসল ঘটনা। প্ল্যান মোতাবেক শাওন গিয়ে প্রেমাকে সব বলল, এইটা আমার প্ল্যান। আরো বলছে যে আমি ওর জন্য পুকুরের পাড়ে অপেক্ষা করতেছি। প্রেমা সব জেনে আমার কাছে আসতে লাগলো, আমিও পুকুর পাড়ে অপেক্ষা করতেছি। অনেকক্ষণ পরে প্রেমা আসলো। এবার আমরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমি প্রেমার দিকে, প্রেমা আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার পালা উইশ করার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার প্রেমা। থ্যাংক ইউ সো মাচ। শুধু ধন্যবাদে কাজ হবে না, এবার ভালোবাসতেই হবে। ভালো তো বাঁচতে পারবো না, কিন্তু আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। ধুর, বলো কি? ফ্রেন্ডস। বলেই হাত বাড়িয়ে দিল। যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। ভালোবাসা পাওয়ার জন্য করলাম এত কিছু, আর এখন বলছো ফ্রেন্ড হতাম? সম্ভব না আমার পক্ষে। আমার পক্ষেও ভালোবাসা সম্ভব না। ভেবে বলছো তো? হুম দেখিও পরে পস্তাইবে না কইলাম। হুম ওকে বাই। সেখান থেকে চলে আসলাম, সোজা বাসায় এসে রুমে ঢুকলাম। আরে আপনারা ভাইবেন না যে রুমে ঢুকে কাঁদবো না, কারণ আমি প্রেমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। প্রেমাও আমাকে ভালোবাসে। এখন শুধু একটা ছোট্ট নাটক জমাইতে হবে। আমি রুমে শুয়ে আছি, আম্মু আমাকে তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা আটকে দেওয়ায় সে ডাকাডাকি করতেছে। কিছুক্ষণ পর আরো 3 জন যোগ হলো, মানে তুষার, পার্থ, শাওন বাসায় এসে ডাকাডাকি শুরু করলো। আর এইদিকে আমি ঘুমের ওষুধ খাইয়া ঘুমিয়ে গেলাম। সন্ধ্যাবেলা ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর যা দেখলাম তা দেখে আমি অবাক। এরকম কিছু আশা করি নাই। দেখি আম্মু আমার পাশে বসে আছে। আম্মু আমার ঘুম ভাঙছে দেখে প্রশ্ন শুরু করলো, কিরে তুই এমন করলি কেন? কথা বলিস না কেন? আমি তো ঘুমাইতে চাইছিলাম। তাই বলে কি ঘুমের ওষুধ খাইতে হবে নাকি? কি করব, কাল রাতে তো ঘুম হয় নাই, তাই খেতে হলো। তাই বলে এমন করা লাগে? আমাকে বললেই তো হতো। আচ্ছা সরি, আর এমন করব না। ওকে, এখন উঠ, ফ্রেশ হইয়া খাইতে আয়। ওকে তুমি যাও, আমি আসতেছি। আম্মু চলে গেল। কেমনটা লাগে ভাবছিলাম, দরজা আটকে রেখে ঘুমাইলে হয়তো হারামিগুলোর মধ্যে কেউ অন্তত একজন প্রেমাকে জানাবে, আর প্রেমা ছুটে চলে আসবে আমার কাছে। পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, ফ্রেশ হলাম,
তারপর খাইতে গেলাম। খাওয়ার সময় আম্মু দরজা খুলছিল কে? শাওনে স্ক্রু ব্যবহার করে খুলছিল। শালা হারামি মনটা চাই পিটাই ধইরা। কি করতে গেলাম সব উল্টাপাল্টা কইরা ফেললো। কি রে, কি ভাবছিস? কই কিছু না, চুপ করে খা। খাচ্ছি। খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষে রুমে এসে মোবাইলটা হাতে নিলাম। ফেসবুকে ঢুকলাম, দেখলাম প্রেমা অ্যাক্টিভ নাই, তাই অপেক্ষা করতে লাগলাম ওর অ্যাক্টিভ হবার আশায়। অনেকক্ষণ পরে অ্যাক্টিভ হলো। মেসেজ দিলাম, হাই বেবি, বল। আই লাভ ইউ। আবার শুরু করলি তুই? কি করব বলো, তুমি তো বলছো না। বলবো না, কোনো দিনও না। বলতে হবে গো হবে, বিয়া তো আমি তোমাকেই করব। বড় বড় কথা কম বল। আমি বড় বড় কথা বলি তাই না? হ, বলছো। তাহলে চলো কাজী অফিসে কালকেই বিয়া করুম। তোরে তো আমি বিয়ে করবো না, তুই যাবো কেন? বিয়া তো করতেই হবে গো। করবো না, করবো না, করবো না। আই লাভ ইউ। উফ, আই হেট ইউ। দেখো বেবি, আজকে এমনিতে মন ভালো না, তারপর তুমি এসব বলছো। আমি কিন্তু কি করবি তুই? তোমাকে কিডন্যাপ করব। আয় কর, এইটা আমার অনেক দিনের শখ। কিডন্যাপ কর, ভালোই হবে। প্রয়োজন পড়লে তো করবই, দেখে নিও। হ, কয়টা দেখা। আচ্ছা বেবি, আমরা বিয়ের পর কয়টা বেবি নিব গো? আমি তো তোকে বিয়ে করবই না। আরে বারবার এক কথা বলো কেন? বলছি তো বিয়ে করতেই হবে। বিয়ে আমি করব না। ধুর, বারবার এক কথা, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো যাস না, আটকে রাখছে কে? বাই, গুড নাইট। হ, যা। আর থাকলাম না, একটা ঘুমের ওষুধ খাইয়া ঘুমালাম। প্রেমা আয়নার সামনে দাঁড়িয়ে সাজতেছে। একটা সবুজ শাড়ি পরেছে, সেই লাগতেছে। আহ বেবি, তোমাকে না হেব্বি লাগছে। হ, তোমার তো সবকিছুতে একটু বেশি। আমি সত্যি কথাই বলছি। তোমার সত্যি তোমার কাছেই রাখো। হ্যাঁ। আমি গিয়ে প্রেমাকে জড়িয়ে ধরলাম। আহা, কি হচ্ছে কি? নিজের বউকে আদর করছি। এত আদর করা লাগে না। আহ বেবি, একটু চুপ করে থাকো তো, আদর করতে দাও। না, এখন কোনো কিছুই করা যাবে না। আমি তো করবই। তাহলেই নাও। এক ধাক্কা দিয়ে ফেলে দিল। ও মাগো, গেল রে। উফ, ঘুমটা ভেঙে গেল। ফ্লোরে পইড়া আছি। বুঝলাম স্বপ্ন দেখছি। এখন তো জ্বলন আরো বেড়ে গেল। প্রেমাকে না পাইলে যে আমি থাকতে পারবো না। যেভাবেই হোক প্রেমাকে আপন করে নিতেই হবে। যাই হোক, ঘড়ির দিকে নজর দিয়ে দেখলাম 8টা বাজে। কলেজ 9টা 30-এ, তাই ফ্লোর থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। আম্মু আমাকে দেখেই অবাক। কি রে, এত সকালে তুই? 8টা বাজে তো। না মানে, তোরে তো আধা ঘন্টা ডাকার পর উঠো, আজকে নিজে নিজেই উঠে গেলি। মজা নেওয়া বাদ দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। বস দিচ্ছি। আমি খাইতে বসে গেলাম। খাইয়া রুমে এসে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে গিয়ে দেখি তুষার, পার্থ, শাওন বসে আছে। কি রে, কি খবর? শালা তোরা কালকে কি করলি? আমরাই তো তোর ঘরের দরজা ভাঙলাম। শালা তুই কথা বলবি তো কানের নিচে মারবো। তুই কি কইছিলাম আমি দরজা ভাঙতে? না, তো ভাঙতে গেলি কেন? ওই সময় যা মাথায় আসছে তাই করছি। এইটাই মাথা আসলো তোদের? একবার প্রেমাকে খবর দিলেই তো হতো। এখন প্রেমা আমার সাথে থাকতো। তুই তো আমাদের বলিস নাই। সব কি বলে দিতে হয়? থাম থাম, এখন নতুন কি করবি প্ল্যান কর। কি আর করব, এত সুন্দর প্ল্যানের 12টা বাজাইছস তোরা। বাদ দে না, বুঝে করছি। ওকে, এখন ক্লাসে চল। ছুটির পর প্রেমাকে আবার প্রপোজ করব। রাজি হলে ভালো, না হলে আরো ভালো। কি বললি, বুঝলাম না। বোঝা লাগবো না। তারপর ক্লাস করলাম। ক্লাস শেষে প্রেমার জন্য দাঁড়ালাম। কিছুক্ষণ পর প্রেমা ক্লাস থেকে বের হলো। আমি এগিয়ে গেলাম ওর দিকে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। পথ আটকেছো কেন? আমি হাঁটু গেড়ে বসলাম। তারপর চোখ বন্ধ করে বলা শুরু করলাম, ভালোবাসি তোমাকে, নয় কোনো কোনো পাখিকে। ভালোবাসি আমি তোমাকে, নয় কোনো অকুল ধারায় বয়ে যাওয়া নদীকে। ভালোবাসি তোমাকেই, নয় কোনো হারিয়ে ফেলার ভয়কে। ভালোবাসি ভালোবাসি তোমাকে, নয় কোনো নীল ধরিয়ার অজানা প্রাণীকে। হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে, নয় কোনো তোমার চোখের জলকে। পাখিরা আকাশে উড়ে বেড়ায়, তুমি ওরও সবসময় আমার মন ধরিয়াই। তুমি ছাড়া নিঃস্ব এ দেহ মন প্রাণ, ভালোবেসে আগলে রাখবো যতদিন থাকবে জান। ভালোবাসি তোমাকেই, বেঁচে আছি তোমার জন্য, তোমাকে ঘিরেই আমার সব সুখ স্বাচ্ছন্দ্য আচ্ছন্ন।
বোকামনটি চাই তোমাকে দিবানিশি, সত্যি বলতে তোমায় অনেক বেশি ভালোবাসি। কিছুক্ষণ পরে গালে ঠাস ঠাস করে দুইটা পড়লো, চোখ খুললাম। আজকে আবার মারলা কেন? কি বললি এতক্ষণ? যা বলছি সব সত্যি, তোমাকে অনেক ভালোবাসি গো, অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। তুই আমার ছোট, কখনোই সেটা সম্ভব না। আরে আমি যদি ছোট হইয়া তোমাকে ভালোবাসতে পারি, তুমি কেন পারবা না? জানি না। মানি না আমি, ভালোবাসতেই হবে তোমার। যাবি তুই এখন নাকি আবার দিব? থাক, দেওয়া লাগবো না। আজকে সহ 4টা থাপ্পড় দিছো, মনে রাখিও। মনে রাখবো কেন? বিয়ের পর বাসরাতে ফেরত দিব সব। তবে রে। আমি দিলাম দৌড়, দৌড়ে আসার সময় পিছনে তাকিয়ে দেখলাম প্রেমা হাসছে, তার মানে ও ফেসেছে। আমি নিশ্চিত এখন আবার নতুন প্ল্যান করতে হবে। তারপর বাসায় চলে গেলাম, বাসায় ফ্রেশ হয়ে খাইলাম। খাইয়া তুষার পার্থ সাউন্ডে কল দিয়ে বললাম বিকেলে আড্ডাখানায় থাকতে। বিকালে আমিও চলে গেলাম সেখানে, ওরা আমার আগে এসে হাজির। আমাদের আসতে বলে নিজে লেট করিস। শোন, কাল কক্সবাজার যাব। শালা সামনে পরীক্ষা, আর তুই এখন কক্সবাজার যাবার প্ল্যান করিস? আরে তোদের চিন্তা কিসের, আমার থেকেই তো চাইয়া চাইয়া লিখিস। সব আবার চাইয়ে চাইয়ে দেখি না। কাল সকালে কক্সবাজার যাচ্ছি, রেডি থাকিস। কিন্তু কেন যাব সেটা তো বল। শোন, কালকে প্রেমাকে প্রপোজ করার সময় বুঝেছি প্রেমাও আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। তাই কয়েকদিনের কক্সবাজারে যাব। এক কাজে দুইটা হবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি শিকার। মানে বুঝলাম না। মানে হলো কক্সবাজারও ঘোরা হবে, আবার এদিকে প্রেমা আমাকে মিস করতে থাকবে। তারপর যখন ফিরবো তখন অন্তত নিজেই এসে আমাকে প্রপোজ করবে। এতক্ষণে তোর কথা বুঝলাম, আল্লাহ জানে তোর প্ল্যান সাকসেসফুল হয় কি না। হতেই হবে, দেখা যাক। আরো অনেকক্ষণ ওদের সাথে আড্ডা দিলাম। তারপর বাসায় গেলাম, বাসায় গিয়ে আম্মুকে রাজি করলাম। তারপর খাইলাম, খাইয়া রুমে এসে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর আর ফেসবুকে ঢুকলাম না, ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ওদেরকে নিয়ে কক্সবাজার চলে গেলাম। সেখানে পুরো 1 সপ্তাহ থাকলাম, অনেক ঘোরাঘুরি করলাম। একদিনে প্রেমাকে অনেক মিস করছি, না দেখার অনেক কষ্ট হয়েছে। তবে আমার মনে হয় এবার অন্তত প্রেমা রাজি হবে। 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম। এখন শুধু কালকে কলেজ গেলেই হয়ে যাবে। আমি নিশ্চিত যে প্রেমা কাল ঠিক আমাকে প্রপোজ করব। তারপর দিন খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে যা দেখলাম তা তো আশা করিনি। খোঁজ খবর নিয়ে দেখলাম আর বুঝলাম প্রেমা আমাকে কোনোদিন খুঁজে নাই। কিরে, তোর এই প্ল্যানও তো ফেল মারলো। কি যে করি। কি আর করবি, আশা ছেড়ে দে। না, ছাড়বো। শেষবারের মতো একবার চেষ্টা করি। কি করবি? আজকে আবার প্রেমাকে প্রপোজ করব। করিস, এখন ক্লাসে চল। চল। তারপর ক্লাস করলাম, কিন্তু ক্লাসে মন বসেনি, খালি প্রেমার কথাই মনে পড়তেছে। অতঃপর ক্লাস শেষে প্রেমার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা আসলো, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর হাঁটু গেড়ে বসে বলা শুরু করলাম, যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে জমা বিষাদটুকু 1 নিমেষে ধুয়ে দিতাম। যদি মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারত না আমায় কষ্ট দিতে। শুধু একবার বলো ভালোবাসো আমায়, সাগরের অতল থেকে এনে দিব মুক্ত। আমি জানি আমার জীবনে শুধু তুমিই আছো যুক্ত। শুধু একবার বলো ভালোবাসি, পৃথিবীর সকল সুখ এনে দিব তোমার জন্য। ভালোবেসে আমার জীবনটা করে দাও ধন্য। কতবার বলবো ভালোবাসি না, বাসি না, বাসি না। কেন বাসো না? তুই আমার ছোট, বড় ছোটদের প্রেম হয় না। তাইলে মেয়েরা কেন নিজেদের থেকে 10 বছর 15 বছরের বড় ছেলেকে বিয়ে করে? সেটা আলাদা বিষয়। না, কোনো আলাদা বিষয় নাই, তোমার আমাকে ভালোবাসতেই হবে। তুই যদি আমার সমান বা সিনিয়র হইতি তাহলে ভাবতাম। জুনিয়ররাও ভালোবাসতে জানে, বুঝছো? জানলে আমার কি, পথ ছাড়, আমি যাব না, আগে বলো তারপর যাও। আমি বলবো না, যা সর সামনে থেকে। বলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে হাঁটা ধরলো। আমি পিছন থেকে ডাক দিলাম, এক্সকিউজ মি ম্যাম, আজকে শেষ, আর জ্বালাবো না, ভালো থাকিয়েন। উনি একবার তাকিয়ে চলে গেল, আমিও বাসায় চলে গেলাম। বিকালে কিছু একটা বুদ্ধি দে, আমি তো প্রেমাকে ছাড়া কিছুতেই ভাবতে পারছি না। ও তো বুঝছে না। এক কাজ কর। কি? প্রেম কর। আরে শালা, প্রেম তো করমই প্রেমার লগে, ও তো রাজি হচ্ছে না। আরে বোকা, আমি বলছি অন্য কারোর সাথে করতে। না, আমি প্রেমাকে ছাড়া অন্য কারোর সাথে করব না। আমি প্রেম করতে বলিও নাই। তাইলে বলছোটা কি?
বলছি প্রেমাকে দেখিয়ে অন্য মেয়েদের সাথে কথা বল। বললেই বা কি? এমনও হতে পারে উনি জ্বলবে, তারপর নিজে আইসা তোকে প্রপোজ করবে। এত কিছু করলাম, রাজি হলো না, এখন এটা দেখলে তো উল্টা খুশি হবে। আরে না, মেয়েরা কখনোই নিজের ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সাথে দেখে সহ্য করতে পারে না। কি বলছিস, সত্যি? হুম। তাইলে তো কাল থেকেই অ্যাপ্লাই করব। তারপর দিন থেকে কাজ শুরু করে দিলাম। যখনই প্রেমাকে দেখতাম, আশেপাশে যে কোনো মেয়ে থাকুক না কেন কথা বলা শুরু করতাম। যদি মেয়ে না থাকতো তাহলে মোবাইলে কানে দিয়ে শুরু করে দিতাম আবল তাবল বলা। এসব দেখে প্রেমার দিকে খেয়াল করতে বুঝতাম না মেয়েটা কি ভিতরে জ্বলছে নাকি জ্বলে না। এভাবে চলতে চলতে পরীক্ষা এসে গেল। পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে ভালোই পরীক্ষা দিছি। পরীক্ষা শেষে একদিন বিকালে দাঁড়িয়ে মোবাইল টিপতেছি, এমন সময় সুমন, আমি পিছনে ঘুরেই অবাক, স্বয়ং প্রেমা আমাকে ডাক দিছে। জি বলুন। চলো আমার সাথে। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবা। এবার চুপ করে হাঁটা ধরো। ওকে। অনেক দিন পর প্রেমাকে দেখলাম। আহ কি লাগছে গো, একটা নীল শাড়ি পরছে, আবার কপালে টিপ, চোখে কাজল, সব মিলিয়ে জাস্ট ওয়াও। আমার বিশ্বাসই হচ্ছে না প্রেমা আমার সাথে হাঁটতেছে। যাই হোক, কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় আসলাম। এখানে কেন নিয়ে আসলেন? ইচ্ছে হইছে তাই আনছি। বলুন কি বলবেন। আই লাভ ইউ। কি 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 মজা করছেন কেন? আমি মজা করছি না, সত্যিই ভালোবাসি। এ ভালোবাসা এতদিন কোথায় ছিল? সুপ্ত অবস্থায় রেখে দিয়েছি যাতে পরীক্ষা খারাপ না হয়। তখন যদি অ্যাকসেপ্ট করতাম তাহলে তো তুমি পড়াশোনা বাদ দিয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতা। তাই এত অবহেলা করেছি, সরি। যাক, অবশেষে আমি পাইলাম তাহারে। কিন্তু এখন যে মজা নিতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। সরি, এখন সম্ভব না। মানে হলো আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? বলা যাবে না। দেখো, আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো, শুধু শুধু মিথ্যে বলিও না। আমি মিথ্যা বলছি না। তুমি মিথ্যে বলছো। ওকে, আমি এখন যাই, টাটা। আমি হাঁটা ধরলাম, আর প্রেমা অন্যদিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আমি রাস্তায় আসলাম, দেখলাম বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে, তাই বাদাম কিনলাম। তারপর আবার গেলাম প্রেমার কাছে, গিয়ে দেখলাম উনি সূর্যের দিকে তাকিয়ে এক নাগাড়ে কেঁদেই চলছে। আমি পেছন থেকে কাঁধে হাত রাখলাম। কে? আমি। প্রেমা পিছনে ঘুরে আমাকে দেখতে পেয়েই আমাকে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম জড়িয়ে। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। যাবো না পাগলি, আমিও যে খুব ভালোবাসি পাগলিটাকে। তারপর তো বুঝেনি কি হতে পারে। যা হোক, এভাবে শুরু হলো আমাদের প্রেম। প্রায় 3 মাস প্রেম করলাম। এর মধ্যে প্রেমার অনার্স 3য় ইয়ারের ফাইনাল এক্সাম শেষ হলো। একদিন প্রেমা আমাকে জলদি করে ডাকলো, আমিও চলে গেলাম। গিয়ে দেখলাম প্রেমা কাঁদতেছে। আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে তোমার? প্রেমা কেঁদেই চলছে। কি হয়েছে বলবা তো? চলো আমরা এক্ষুনি বিয়ে করব। কি এমন হয়েছে যে এখনই বিয়ে করতে হবে? আজকে দুপুরে আমাকে দেখতে আসবে, ছেলেপক্ষ এসেছিল। তো কি হয়েছে? তার আমাকে দেখে আংটি পরিয়ে গেছে। আব্বু আম্মু তাদের পাকা কথা দিয়ে দিয়েছে, আগামী শুক্রবার বিয়ের দিন ফিক্সড করেছে। তো বিয়ে করে নাও। সুমন, এখন মজা করো না প্লিজ, চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? জড়িয়ে থেকে ছাড়িয়ে দিলাম। হাসো কেন? তোমাকে করব আমি বিয়ে? মানে? আমি তোমাকে কখনোই বিয়ে করব না। ভাবলে কিভাবে যে আমি তোমাকে বিয়ে করব? সুমন, আমার এসব নাটক ভালো লাগছে না। আমি কোনো নাটক করছি না, যা সত্য তাই। আমি তোমাকে বিয়ে করব না কখনোই। তাহলে এতদিন যা ছিল আমাদের মাঝে? এগুলো অভিনয় ছিল। আসলে আমি কখনো তোমাকে ভালোবাসি নাই। আমি তোমাকে বিয়েও করব না। তাই তোমার ভালোর জন্য বলছি, বিয়ে করে ফেলো, স্বামী সংসার নিয়ে ভালো থাকো। প্রেমা আবার আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ সুমন, এমন করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জড়িয়ে ধরা থেকে ছাড়ালাম, কিন্তু আমি পারবো বাঁচতে। সো গুড বাই। আমি হাঁটা ধরলাম, প্রেমা আমাকে ডাক দিল। আমি পিছনে তাকালাম। চলে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, এই জীবন থাকতে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তার আগে সুইসাইড করব। দূর যা ইচ্ছে করো গা। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু, ও আম্মু। কি বল? প্রেমার বাসায় গিয়েছিলে? গেছিলাম, কিন্তু আবার কিন্তু কি? ওর বাবা মা রাজি হয় নাই। মানে? আমি যাওয়ার আগেই নাকি ওর বিয়ে ঠিক হইয়া গেছে। আগামী শুক্রবার ওর বিয়ে।
এসব কি বলছো আম্মু? এখন কি হবে? আমি বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ওনারা রাজি হয় নাই। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে আসলাম। এখন কি করব? কি করে ফেললাম আমি? না জেনে প্রেমাকে কষ্ট দিয়ে ফেললাম। প্রেমাকে ছাড়া তো আমি বাঁচবো না। প্রেমাকে ফোন দিলাম, ফোন বন্ধ। বারবার চেষ্টা করলাম, সেই ফোন বন্ধই। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক কালকে প্রেমার সাথে দেখা করতে হবে। এসব বিভিন্ন কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সুমন, এই সুমন, হুম। জলদি ওঠ, আমার সাথে চল। কোথায় যাব? প্রেমা আপুর বিয়ে আটকাইতে। প্রেমার বিয়ে মানে? প্রেমা আপুর আজ বিয়ে তো, জলদি চল। কি বলছিস তুই? সত্যি বলছি। আমি প্রেমাকে ছাড়া বাঁচবো না। যেভাবেই হোক এই বিয়ে বন্ধ করতে হবে। জলদি চল। আমি আর শাওন প্রেমাদের বাসায় গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার আশা করিনি। প্রেমার বিয়ে হয়ে গেছে। প্রেমা এখন অন্য কারো হয়ে গেছে। আমি আর প্রেমাকে পাবো না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে গেলে না কেন? আমি যে প্রেমাকে ছাড়া সম্পূর্ণ নই। আমি প্রেমা বলে জোরে চিৎকার দিলাম, প্রেমা। কি রে, কি হয়েছে তোর? আম্মু কথা শুনে ঘুমটা ভেঙে গেল। আম্মু, আমি প্রেমা 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 কি? প্রেমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়নি, হবে। আর এখন তুই দুঃস্বপ্ন দেখছিস? সে যাই হোক, আমি প্রেমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্রেমাকে আমার চাই চাই চাই। এখন কি করবি? তুমি আব্বুকে সামলাও, দেখো আমি কি করি। ওকে, যা ভালো বুঝিস কর। আম্মু রুম থেকে বের হলো। আমি আবার প্রেমাকে ফোনে ট্রাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ফোনটা বন্ধ। কোনো কিছু না ভেবেই ফ্রেশ হলাম। তারপর আম্মু জোর করে খাওয়াইলো। চলে গেলাম প্রেমাদের বাসার নিচে, কিন্তু কোনো লাভ হলো না। ওদের কেউই বাসায় নেই। খুঁজে পেলাম না প্রেমাকে। ভারাক্রান্ত মনে বাসায় ফিরলাম। বিকেলবেলা। কিরে, প্রেমা আপু নাকি বিয়ে? সেই জন্যই তো তোদের ডাকলাম। কার সাথে বিয়ে? আমি ওদেরকে বললাম সব। তা তো বুঝলাম। ছেলেটা কে যার সাথে আপুর বিয়ে? জানি না। আচ্ছা, এক কাজ করি, ছেলের সম্বন্ধে সব জেনে ছেলেটাকে আমরা সব খুলে বলি। আমার মনে হয় লাভ হবে না, অন্য প্ল্যান ভাব। আমি বলি কি, ওদের বিয়ে দিয়ে দেই কাজী অফিসে। দারুণ বুদ্ধি। বিয়ে যে করবো তার জন্য প্রেমাকে তো লাগবে নাকি? আমি প্রেমার সাথে যা করছি, ও এখন ফোন বন্ধ করে কি করছে কে জানে। দেখা করতে পারবি না তাইলে? এক কাজ কর, কাল বিকালে বিয়ে করব। তোরা সবকিছু রেডি কর। এর মধ্যে আমি প্রেমাকে নিয়ে পালাবই ইনশাআল্লাহ। আকাশের হেল্প নিবি? লাগবো না ওর হেল্প। ওকে, তাহলে এ কথাই রইল। তারপর বাসায় চলে আসলাম। রাতের খাবার খেলাম। খাইয়া রুমে শুয়ে ভাবছি কিভাবে ওকে নিয়ে পালানো যায়। হঠাৎ মাথায় আসলো ওর রুমের বারান্দার সাথে একটা গাছ আছে। গাছ দিয়ে সহজেই বারান্দায় ওঠা যায় এবং রুমেও ঢোকা সম্ভব। চলে গেলাম ওর বাসার কাছে। দেয়াল টপকে বাড়ির ভেতর ঢুকলাম। তারপর গাছ পেয়ে সোজা বারান্দায়। রুমের দরজাও দেখলাম খোলা। ঢুকে গেলাম ভিতরে। ভিতরে ঢুকে দেখলাম প্রেমা ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ওকে দেখতে যে হেভি লাগছে। মন চাচ্ছে এখনই ঠোঁটে কিস করে দেই। তেমন কিছু করলাম না, প্রেমাকে ডাকতে রাখলাম। প্রেমা উঠে আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছে। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, তুমি এখানে এত রাতে? নিতে আসলাম তোমাকে। মানে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো ভাবলা কিভাবে যে আমি তোমাকে অন্য কারো হতে দিব? আর তোমার ফোন বন্ধ কেন? আব্বু ফোন নিয়ে গেছে, তো এখন কি করবা? তোমাকে নিয়ে পালাবো এবং কালই বিয়ে করব। এখন পালাতে পারবো না। মানে কি বলছো? কাল কোথায় কখন বিয়ে করব? কাজী অফিসে বিকালে। তুমি এখন বাসায় যাও, আমি বিকেলে সেখানে হাজির হয়ে যাব। না, তোমাকে সাথে করে নিয়ে যাব আমি। না, তুমি বুঝতেছো না, তুমি যাও। আমি কথা দিচ্ছি আমি সময় মতো পৌঁছে যাব। ওকে, যাচ্ছি। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। চিন্তা আরো বেড়ে গেল। ওর কথাগুলো কেমন যেন লাগলো। সত্যি ও আসবে তো, নাকি আমাকে ধোঁকা দিবে? রাতে একটু ঘুমাতে পারলাম না। সকালে শাওন, পার্থ, তুষারকে কল দিয়ে জানালাম। বিকেলে সব ব্যবস্থা করতে বললাম।
তারপর বিকালে আমরা কাজী অফিস পৌঁছে গেলাম। সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু প্রেমার কোনো খবর নেই। প্রেমার জন্য অপেক্ষা করতেছি, প্রায় ঘন্টা শেষ হয়ে গেছে। অবশেষে প্রেমা আসলো। আমি ওর দেখতে পেয়ে ছুটে গেলাম ওর কাছে। এত লেট করলা কেন? সরি, আমি প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু তোমার ভালোবাসা আসতে বাধ্য করলোই। ওকে, এখন চলো। তারপর কাজী অফিসে দুজন বিয়ে করে ফেললাম। প্রেমা এখন আমার বউ, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। এই নে কক্সবাজারের টিকিট আর কিছু টাকা, ভাবরে নিয়া হানিমুনে চলে যাও। এখনই? এক্ষুনি যা, আর এদিকের কিছু নিয়ে চিন্তা করিস না, আমরা সব ঠিক করে ফেলবো। তোদের যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। শালা বেশি কথা না বলে ভাবিকে নিয়ে যা। তারপর রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। রাতটা বাসেই কেটে গেছে। প্রেমা আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছে। নিজেকে কেমন লাকি মনে হচ্ছে। যাই হোক, সকালে এসে কক্সবাজার পৌঁছালাম। তারপর একটা মলে ঢুকলাম, কিছু কেনাকাটা করলাম। তারপর একটা হোটেলে রুম নিলাম। রুমে ঢুকে প্রেমাকে জড়িয়ে ধরলাম। ছাড়ো, আমি এখন ক্লান্ত। কিন্তু আমি যে ক্লান্ত নই, আজকে ছাড়বো না। আজকে আমার না পাওয়া জিনিসগুলো নিয়েই তবেই ছাড়বো। তারপর তো বুঝিনি কি হইতে পারে। দুজন গোসল করে ফ্রেশ হলাম। দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে খেলাম। রাতের বেলা আম্মু ফোন দিল। তুই কোথায়? আমি তোমার বৌমার সাথে টেকনাফে আছি। কি বলছিস তুই? আমরা বিয়ে করে ফেলছি। তুমি আর আব্বু এবার প্রেমার বাড়ির লোকদের সামলাও। করার আগে আমাকে একটু জানাবি তো নাকি? সরি আম্মু, আসলে আমার মাথা ঠিক ছিল না। ওকে, ভালোভাবে থাকিস আর বৌমার খেয়াল রাখিস। ওকে বাই। আমি জানি এখন আম্মু সব ম্যানেজ করবে, তাই আর কোনো চিন্তা নেই। কি বললো আম্মু? বলছে যখন বাড়ি ফিরি যেন সুখবর নিয়েই ফিরি। যা, যখন তখন খালি শয়তানি। শয়তানি নাকি এখনই দেখাচ্ছি। তারপর ডুবে গেলাম প্রেমার ভিতরে। মিশন 1 চালাইতেছি, এখন লিখলে সমস্যা হবে। সো সকালে ঘুম ভাঙার পর দেখি প্রেমা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আহ, কি মায়াবী মুখটা! ওরে জীবনে পেয়ে এখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। প্রেমার কপালে একটা চুমু খেলাম, সাথে সাথেই প্রেমার ঘুমটা ভেঙে গেল। কি মশাই, সারা রাত তো ঘুমোতে দেন নাই, এখন আবার কি? এখন ওইটা? একদম না, ক্ষুধা লেগেছে, খাবো। তাহলে উঠো, ফ্রেশ হও। তারপর দুজন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হলাম। প্রেমাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, দুজন খাইলাম। তারপর একটু হাঁটাহাঁটি করলাম দুজন। দুপুরে খাইয়া হোটেলে ফিরলাম। রাতের বেলা আম্মু ফোন দিল। কেমন আছিস বাবা? ভালো, তুমি কেমন আছো? শোন, বৌমাকে নিয়ে বাড়িতে চলে আয়। ওর আব্বু আম্মু রাজি হয়ে গেছে। সত্যি? ওকে, আমরা তাহলে কালকেই ফিরবো। ওকে, সাবধানে আসিস। ওকে আম্মু, বাই। উফ, কি খুশির সংবাদ দিল! খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। দেখলাম প্রেমা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। খুশির সংবাদ আছে। কি? তোমার আব্বু আম্মু রাজি হয়ে গেছে। কি, সত্যি? উফ, কি যে খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো খুশিতে একটু হয়ে যাক। একদম না। আমি তো করবই। প্রেমাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসলাম। তারপর কি হতে পারে আপনারা জানেন, তা না বলি। পরদিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরের দিকে বাড়িতে পৌঁছালাম। বাসার ভেতর ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসায় গিয়ে দেখলাম আব্বু আম্মু প্রেমার আব্বু আম্মুর সাথে বসে আছে। প্রেমা ওনাদের দেখেই ওনাদের জড়িয়ে ধরলো। আমি সালাম করলাম। এর মধ্যে আম্মু আমাকে আমার রুমে নিয়ে আসলো। শোন, তোদের আবার বিয়ে দেব। আমরা তো বিয়ে করেছি। করছিস, কিন্তু আমরা তো তখন ছিলাম না। আবার আত্মীয় স্বজন কেউ তুই বিয়ে করছিস জানে না, তাদের জন্য এই ব্যবস্থা। ও, আমরা ঠিক করছি শুক্রবার তোদের আবার বিয়ে দেব। ওকে, যা ভালো করো। কিন্তু প্রেমা তো এখন আমার সাথে থাকবে, তাই না? না, ও এখন ওদের বাসায় চলে যাবে। ও, তারপর আম্মু চলে গেল। উফ, কেমন যে লাগে! এত কষ্ট কইরা বিয়া করলাম, এখন আবার বউ ছাড়া থাকতে হইব। যাই হোক, দিলাম প্রেমার একটা SMS ছাদে আসার জন্য। আমি ছাদে চলে গেলাম, গিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রেমা আসলো। এতক্ষণ লাগে আসতে? আরে রাগ করো কেন? আব্বু আম্মুর সামনে থেকে কি হঠাৎ করে উঠে আসা যায়? ধুর, কি হয়েছে আমার সোনা জামাইটার, এত রেগে আছে কেন?
ওনারা আমাদের আবার বিয়ে দিবে। শুক্রবার বিয়া, ততদিন নাকি তুমি তোমাদের বাসায় থাকবা আর আমি আমাদের। জানি তো, ভালোই হবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোনো ব্যাপার না, 2 দিন মাত্র, তারপর তো আবার চলেই আসবো। আমারও কি যাইতে ইচ্ছে করতেছে নাকি? দরকার হলে চলে যাবা আমাদের বাসায়। আমার কাজ নাই তো, যখন তখন শ্বশুর বাড়ি চলে যাব, আর মানুষ আমাকে ঘর জামাই বলুক। ও তাহলে আর কি, রাতের বেলা বারান্দা দিয়ে ঢুকবা। গুড আইডিয়া। বাহ, আমার বউ দেখি খুব বুদ্ধিমতী। দেখতে হবে না আমি কে। তুমি আমার বউ। দুপুরে খাওয়া শেষ করে প্রেমা ওর বাবা মার সাথে ওদের বাড়ি চলে গেল। আমি ওকে মিস করতে লাগলাম। বাবা মার করার নির্দেশ, দেখা করা যাবে না, তাই দিনের বেলা না হোক রাতের বেলা চলে যেতাম প্রেমার কাছে, আর যখন তখন ফোন দিয়ে জ্বালাইতাম। তারপর আসলো কাঙ্ক্ষিত শুক্রবার। আমার আর প্রেমার আবার বিয়ে হলো ধুমধাম করে। এখন আমি ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছি। এর মধ্যে শাওন, তুষার, পার্থ এসে উপস্থিত হলো। কি মামা, খুব মজার মধ্যে আছো তাই না? থাকবো না কেন? মানুষ একবার বাসা করতে পারে না, ও তো 2 বার করতেছে। শালা তোদের আজাইরা বকবক বন্ধ করবি? সত্যি কথা কইলেও দোষ। দোষ। থাক তাহলে, এখন রুমে চলো, ভাবি একা বসে আছে। যাচ্ছি। তারপর আমি রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম ইয়া বড় লম্বা একটা ঘুমটা দিয়া আমার বউ বসে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম, গিয়ে সামনে বসে যে ঘুমটা তুলতে যাবো অমনি, খবরদার পিচ্ছি, আমার গায়ে টাচ করবি না। কে পিচ্ছি? এখানে পিচ্ছি পাইলা কই? তুই পিচ্ছি, আমার 4 বছর ছোট। বড়দের সম্মান চোখে দেয়। সম্মান লাগবে তাই না? আমাকে সম্মান দিয়ে কথা বলবি। দেখাই দিয়েছে সম্মান। তারপর আর কি, প্রেমার সাথে হাডু ডু খেললাম। বোঝেন তো হাডুডু কেমনে খেলে? না বুঝলে কন্ট্যাক্ট কইরে 2 বছর পর। আম্মু, ও আম্মু। কি হয়েছে বাবা? আব্বু আমাকে বকা দিচ্ছে। এমন সময় আমিও বাসায় প্রবেশ করলাম। প্রেমা আমাকে দেখে খেপে গেল। ওই, তুমি ওর বকা দিছো কেন? তোমার ছেলে কি করছে তা তো জানো না। কি করছে? শাওনের মেয়েরে প্রপোজ করছে। ও তোমার বন্ধু শাওন? তাহলে সমস্যা কিসের? বাপ্পাটা একই পদের। কি? আর ও তো সামনে প্রপোজ করেছে, আর তুমি কি কি করেছিলে বলো? থাক, বলা লাগবো না। কিন্তু সাইব বাপ আমার, ভুলেও কোনো মেয়ের পাল্লায় পড়িস না, নাইলে অবস্থা আমার মতো হইব। কি কইলা তুমি? তোমাকে আমি কি করেছি, কি অবস্থা করেছি? কই কিছু বলি নাই তো, বাবা হিসেবে ছেলেকে বুঝিয়ে দিলাম। তোমার আজ খাওয়া বন্ধ। এমা কেন? প্রেমা রুমে চলে গেল। আমিও ওর পিছু পিছু রুমে ঢুকলাম, গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ছাড়, আমাকে একদম ধরবি না, আমি তোকে জ্বালাই তাই না? কখন আবার এসব বলছি? বলছো আমার আড়লে আরো অনেক কিছু বলো। আমার জন্য তোমার খারাপ অবস্থা হয়ে গেছে। যাও থাকো তুমি, আমি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা সরি, এই কানে ধরছি, আর কিছু বলবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তাহলে 10 বার কান ধরে উঠবস করো। এই যে করলাম। কানে ধরে উঠবস 3 বার করতেই প্রেমা আমাকে জড়িয়ে ধরলো। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি আমার সিনিয়র বউটাকে। জানি না গল্পটি কেমন হয়েছে, আশা করি আপনাদের কাছে গল্পটি অনেক ভালো লেগেছে। আর আমাদের প্রেমের কথা চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো, হ্যাঁ শিশির বল। এখনই সদরে আই। কেন, কি হয়েছে? আদনান হাসপাতালে। কি? হ্যাঁ, জলদি আই। শিশির ফোন রাখার আগেই পায়েল লাফিয়ে নেমেছে বিছানা থেকে। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। পায়েল আসলে এমনই, ওর বন্ধুরা বলে, পায়েল রে, উপরওয়ালা তোকে নিশ্চয়ই ভুল করে মেয়ে বানিয়ে ফেলেছে। পায়েল কিছু মনে করে না। হাসপাতাল পৌঁছে আবার শিশিরকে ফোন দিল পায়েল। কই আসবো? 17 নম্বর বেডে আই। পায়েল গিয়ে দেখে আদনান বেডে আধশোয়া হয়ে আছে। শিশির তার পাশেই বসে আছে, সাথে ঋতু দাঁড়িয়ে আছে। আদনানের অবস্থা সিরিয়াসই মনে হচ্ছে। পায়েল শিশিরকে জিজ্ঞেস করলো, এই অবস্থা কেমনে হইল দোস্ত? ডিসির বিরুদ্ধে মিছিল হচ্ছিল, আদনান পেছনে ছিল।
গোলাগুলি হয়েছে। আহা, পেছনে ছিল তা দাঁত ভাঙলো কেমনে? শিশির মাথা চুলকালো। মানে দাঁত তো ভাঙছেই, সাথে ডাক্তার সারা গা থেকে ছেঁড়া কাটা বের করেছে এতগুলা। ইয়ার কি মানুষ না? আদনান অসহায় মুখে পিয়ালের দিকে তাকালো। পিয়াল পরিস্থিতি সামলানোর জন্য বলল, দোস্ত, আদনানকে উপলক্ষ করে একটা সেলফি হয়ে যাক। আস্তে করে হেসে উঠল সবাই। আসলে আদনান, পায়েল, শিশির, ঋতু ভার্সিটির প্রাণভোমরা এরাই। আইনের মতো রসকসহীন সাবজেক্টে পড়েও যে এরা এত উজ্জ্বল কিভাবে থাকে কে জানে। আর আদনান, শিশির দুজনেই প্রত্যক্ষভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িত। তারপরেও পুরো ক্যাম্পাসে ওদের একসাথে পাওয়া যাবে বেশিরভাগ সময়ে। বকুলতলায় আড্ডা না দিলে যেন ওদের দিন শেষ হয় না। পিয়াল সুস্থ হওয়ার বেশ কিছুদিন পর ওদের আড্ডা বসেছে বকুলতলায়। পায়েল এখনো এসে পৌঁছায়নি। শিশির হাসপাতালে তোলা ছবিগুলো দেখছে, আর ঋতু নতুন নেইল পালিশ দেখছে। শিশির হঠাৎ বলে উঠল, আচ্ছা, আমাদের সবার ছবি আছে, পায়েলের কোনো ছবি নেই কেন? আদনান পানসে গলায় উত্তর দিল, 3 বছরে ভালোই চিনেছিস ওকে। কবে কোন পিকে পাওয়া যায় ওকে? ও পিক তোলে নাকি? তাই বলে গ্রুপ ফটো থেকেও ও বাদ থাকবে? ও তো এমনই, রং ছাড়া। এখনো আসছে না কেন বলতো? দেখ গে, বই পাল্টাতে গিয়ে নিশ্চয়ই অন্য কোনো বই পেয়ে পড়তে শুরু করছে। হেসে উঠল সবাই। আরে ওই তো আসতেছে। সত্যি সত্যি পায়েল আসছিল। সাদা কালো স্কার্ট, ছাই রঙের গেঞ্জির উপর ড্যামিন শার্ট কোনই পর্যন্ত গোটানো, বা হাতে বড় ডায়ালের ঘড়ি, লম্বা লম্বা চুলগুলো হাত খোপা করে রূপোর কাঠি গুজে রাখা। আদনান তাকিয়ে রইল, মনে মনে ভাবছে মেয়েটিকে হঠাৎ করে ভীষণ মায়াবী লাগছে কেন। দিনগুলো কিভাবে যেন শেষ হয়ে যায়। এই তো মাত্র কিছুদিন হলো ওয়ারেন্টেশন হলো, অথচ 4 বছর হয়ে গেছে। পায়েলের কিছু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আদনান। মনে হয় কোনো পরী যেন তার দিকে এগিয়ে আসছে। পরের দিন সকালে আদনান পায়েলকে ফোন দিল। পায়েল, বলছি। একটু আসবি? কোথায়? বকুলতলায়। ওকে, 20 মিনিট ওয়েট কর। আদনান বকুলতলায় বসে রইল অদ্ভুত এক ক্লান্তি নিয়ে। আদনান পায়েলকে খুব ভাবছিল। ওর ভীষণ ইচ্ছে করে একবার পায়েলের হাত ধরতে, ওর মুখের উপরের অগোছালো চুলগুলো সরিয়ে দিতে, ওর হাত ধরে পাশাপাশি হাঁটতে। কিন্তু কেন যেন আদনান পারে না। অনেক মেয়ের ক্রাশ ছেলেটি পায়েলের সামনে কোনো কথা খুঁজে পায় না। কিরে, অন্যরা কই? আচমকা প্রশ্নে ধ্যান ভাঙে আদনানের। হুম, অন্যদের দেখছি না যে। আদনান মুখ তুলে তাকায়। পায়েলকে কি সুন্দর লাগছে। বাসন্তী রাঙা শাড়ি, কাজল পরা চোখ, বরাবরের মতোই চুলে খোপা করে কাটা গুজে রাখা। অন্যদের আসতে বলিনি। পায়েল চমকায় একটু। তোকে কখনো শাড়ি পরতে দেখিনি তো। বাইরে খুব বেশি শাড়ি পরিও না। তার মানে তুই প্রায় শাড়ি পরিস? হ্যাঁ, ভালো লাগে। আগে কখনো বলিসনি তো। তুই আমার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে কবে থেকে ইন্টারেস্ট? আদনান হাতে একটা বকুল ফুলের মালা নিয়ে বসে আছে। এই মালাটা তোর জন্য গিফট। পায়েল অবাক হয়। তুই আমার জন্য ফুলের মালা কিনেছিস? না, মানে একটা বাচ্চা মেয়ে নিয়ে আসলো, অনেক রিকোয়েস্ট করছিল, তাই কিনে ফেললাম। বকুল ফুল আমার ভীষণ পছন্দের, কিনেছিস যখন দে। পায়েল ফুলের মালাটা খোপায় গুজে দিল। তোকে সত্যি খুব সুন্দর লাগছে আজকে। কেন, আগে বুঝি সুন্দর ছিলাম না? না, তা নয়, আজকে শাড়ি পরেছিস তাই বেশি সুন্দর লাগছে। আচ্ছা, তোর আর কি ফুল ভালো লাগে? কৃষ্ণচূড়া, গোলাপ, বেলি। হলো না? কি যা বললি সব গন্ধহীন। বেলি দলছুট হয়ে গেল না? পায়েল হেসে ফেলল। বেলোয়ারি কাচের চুড়ি
ভাঙা শব্দের মতো হাসি শব্দ ছড়িয়ে পড়ল মাঠ জুড়ে। আচ্ছা পায়েল, শুনছি। তুই আর কি কি ভালোবাসিস? বৃষ্টির ফোঁটার সাথে আমি আমার পুরো লাইফ খেলতে পারি, কিন্তু শীত আমার ভীষণ পছন্দ। হেমন্তের বিকেল ছাড়া আমার লাইফ অপূর্ণ থেকে যাবে। রাতের গায়ে আচ্ছন্ন শীতের গায়ের ঘ্রাণ নিতে নিতে চায়ের মুখে চুমুক না দিলে আমি পূর্ণতা পাই না। আমি সমুদ্র ভালোবাসি, পাহাড় ভালোবাসি। জানিস, এই শহরে আমার একটা ভালোবাসার রাস্তা আছে, পুলার রোড। আর ভালো লাগে বসন্ত। বাসন্তী রঙা শাড়ি পরে খোপায় ফুল না দিলে আমি পূর্ণতা পাই না। আদনান মুগ্ধ হয়ে পায়েলের দিকে তাকিয়েছিল। এই পায়েলকে ও চেনে না। হঠাৎ পায়েল লজ্জিত হয়ে বলল, বেশি বকে ফেলেছি, চল ওঠা যাক। আদনান উঠল। পায়েল আর ও পাশাপাশি হাঁটছে। শহরের নিয়ন বাতিগুলো জ্বলে উঠতে শুরু করেছে। আদনান পায়েলকে বাসার সামনে নামিয়ে দিল। পায়েল গেট পর্যন্ত যেয়ে আচমকা দৌড়ে ফিরে এসে আদনানকে জড়িয়ে ধরল। আদনান ওকে জড়িয়ে ধরার আগেই যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। দিন কারো জন্য বসে থাকে না। ভার্সিটি লাইফের সেই উজ্জ্বল বন্ধুত্ব সময়ের স্রোতে দূরে সরে গেছে। মাঝে মাঝে ফোনে কথা হয়। যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত। পার হয়ে গেছে 3টি বছর। পায়েল আর আদনানের যোগাযোগ নেই এই 3 বছর। কে জানে কোথায় আছে ও। হঠাৎ আদনানের ফোনে কল আসলো। কি ব্যাপার বলতো? দোস্ত, অনেক বোরিং লাগছে, চল কোথাও থেকে ঘুরে আসি। তাহলে তো ভীষণ ভালো হয়। আমি ভাবছি বান্দরবন গেলে কেমন হয়। আচ্ছা ঠিক আছে। তুই সবকিছু রেডি করে রাখিস কিন্তু। ট্যুরের কথা ভাবলেই পায়েলের কথা ভীষণ মনে পড়ে। বুঝতে পেরেছি। ওর তো কোনো খোঁজ নেই রে। আদনান দীর্ঘশ্বাস ফেলল। পায়েলকে যদি ফিরে পেত, কে জানে হয়তো বিয়ে করে সুখে আছে। বাদ দে, ট্যুর কবে? সামনের সপ্তাহে। ওকে, সি ইউ। বাই দোস্ত। শিশির আর আদনান গাড়িতে বসে গল্প করছে। আদনান আচমকা চেঁচিয়ে উঠল, গাড়ি থামাও, গাড়ি থামাও। ওরা মাত্রই নীলগিরি রিসোর্টে প্রবেশ করবে। ড্রাইভার গাড়ি থামালো। আদনান সামনে একটা মেয়েকে দেখে দৌড়ে গেল তার দিকে। মেয়েটি ঘুরে তাকালো। একসাথে সবাই চমকে উঠল। পায়েল, তুই এখানে? হ্যাঁ, তুই? গ্রাজুয়েশন শেষ করার পর হঠাৎ করে আমার বিয়ে হয়ে যায়, কিন্তু আদনানের চেহারাটা মলিন হয়ে যায়। কতদিন পর সে পায়েলকে দেখেছে। পায়েলের সেই পরীর মতো সুন্দর মুখটা আজ বড্ড অগোছালো। কিন্তু কি? হাজবেন্ডের সাথে 3 মাস পরেই ডিভোর্স হয়ে যায়। তারপর থেকেই বাবা মায়ের সাথেই থাকি। সবাই মিলে আজকে এখানে আসলাম। আদনানের চোখের সামনে যেন সেই আগের দিনগুলোর কথা স্পষ্টভাবে ভাসছে। আমি আর শিশিরও ঘুরতে এসেছি। তোর জীবনে এত কিছু হয়ে গেল আর আমাদের জানাইলি না। থাকো সব কথা, এখন রুমে যেতে হবে। সবার বিকেলে দেখা হবে। সবাই সবার মতো রুমে চলে গেল। আদনানের ভাবনা যেন শেষ হচ্ছে না। ভাবছে পায়েলের জীবনে যদি সে থাকতো, তাহলে হয়তো আজ সেই প্রাণ চঞ্চল মেয়েটাকে এমন অগোছালো দেখতে হতো না। আদনান পায়েলকে এখনো অনেক ভালোবাসে বলেই এখনো বিয়ে করেনি। কারণ পায়েলের মতো কাউকে সে ভালোবাসতে পারবে না। সেদিন বিকেলে পায়েলের সাথে দেখা করে। তুই আমাকে পেছন থেকে চিনলি কি করে? তুই তো আমার কাছে আমৃত্য চেনা রে। আদনান মানিব্যাগের ভাঁজ থেকে একটা ফটো বের করে পায়েলের সামনে ধরে। এটা কি? এটা আমার বেঁচে থাকার প্রেরণা। আমি তো রোজ রাতে ঘুমানোর আগে প্রার্থনা করতাম তোকে যেন একদিন ফিরে পাই। আদনানের কথা শুনে পায়েলের চোখ দিয়ে শব্দহীন পানি ঝরে পড়ছে। পায়েল, শুনছি। আমাকে ছেড়ে যাস না। গত 3টা বছর তোর অপেক্ষায় আছি। ভার্সিটি লাইফে বলতে না পারায় তোকে হারিয়েছিলাম, আর হারাতে চাই না। পায়েল চৌধুরী, আমি তোকে ভালোবাসি। তোর আগামী প্রত্যেক শীতের উষ্ণতা হয়ে থাকতে চাই।
এই হয় না আদনান, আমার অতীতগুলো জানার পরেও এই কথা বলছিস। দেখ, অতীতকে সামনে না এনে চল না দুজনে নতুন জীবন শুরু করি। আমি তোকে পেলে সত্যি অনেক সুখী হব। পারবি তো? খুব পারবো। আমিও তোকে ভালোবাসতাম, কিন্তু তোর মুখে শোনার সৌভাগ্য হয়নি বলেই ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস না। আমার নীরব ভালোবাসার জন্যই আজ এমন হলো। আমি তোর সামনে দাঁড়িয়ে কখনো কথা বলতে পারিনি বলেই তোকে হারিয়ে ফেলেছিলাম। এখন আর তোকে কোথাও হারাতে দিব না। পায়েল জড়িয়ে ধরল আদনানকে। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে আসলো। আদনান বলল, আমার মন আজ পরিপূর্ণ পায়েল। আমার ভালোবাসার অপেক্ষা আজ পূর্ণতা পেল। একটা স্নিগ্ধ গোধূলি সন্ধ্যা শেষে নতুন এক সুগন্ধি ভোরের জন্ম হলো। জীবনটা এমনই হয়। সত্যিকার ভালোবাসাগুলো কোনো চাহিদা থাকে না, থাকে না সময়ের কোনো গণ্ডি। অপেক্ষার দীর্ঘ অবসানের পরেও ভালোবাসার এমন গল্পগুলো যখন পূর্ণতা পায়, তাতে সুখের সীমা থাকে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।